তারপর বলেন। ভালো আছেন তাহলে আপনারা সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আজকে কত নাম্বার ক্লাস? আজ সম্ভবত 26 স্যার। আর ক্লাস আছে তাহলে 4টা। কোর্স তো শেষ স্যার। টাটা বাই বাই। এই হলো অবস্থা। দেখেন, 8:30টার কথা বলছি, তারপরে কেউ নাই, মাত্র আমি সহ 8 জন। বাকিরা কই? কারণে নামাজে গেছিলাম, নামাজটা পড়ে আসলাম। হ্যাঁ, এই জন্য 8টায় দিতাম, এটা চিন্তা করে 8:30টায় দিছি। জি, সোয়া সাতটায় নামাজ শুরু হয় তো ভাবলাম হ্যাঁ, যে 15 মিনিট হলে নামাজ পড়া হবেই, এই জন্য নামাজ পড়ে আসলাম। আমি একটু বাইরে গেছিলাম, বাইরে গিয়ে বৃষ্টিতে আটকা পড়ে গেছি। হ্যাঁ, বৃষ্টি আমাদের এদিকে হচ্ছে হালকা পাতলা, একদম কম। হ্যাঁ, আটকা পড়ে গেছি। না, বৃষ্টি না হলে 7:30টায় আপনাদের ক্লাস শুরু হইতো। এখন যখন দেখলাম যে বৃষ্টির তো বেগতিক অবস্থা, এর জন্য গ্রুপে মেসেজ দিয়ে দিলাম, টাইমটা চেঞ্জ করে দিলাম। ওয়েট করলে হয় কি, অনেকে দেরিতে জয়েন করে, অনেক সমস্যা। এই জন্য একটা ফিক্সড টাইম করে দিলাম যে ওই টাইমে সবাই যেন জয়েন হয়, কিন্তু কই, ইংরেজি। কেউ নেই। যাই হোক, সময় নষ্ট করব না, রাত গভীর হচ্ছে, ক্লাস শুরু করে দিব। আচ্ছা, শুরুতেই আপনাদের কারো কোথাও কোনো সমস্যা হচ্ছে কাজ করতে? আপনারা, আমি মনে করি আপনারা সবাই মনে হয় কাজ শুরু করে দিয়েছেন। আপনাদের কারো কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা বা কাজ করতেছেন কিনা একটু যদি বলেন আমাকে। স্যার, সমস্যা হলে আপনাকে জানাবো ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই জানাবেন। যদি বেঁচে থাকি, যদি হেল্প করার মতো অবস্থায় থাকি, তাহলে অবশ্যই হেল্প করব। বুঝলেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো সমস্যা নাই? তার মানে সবাই আপনারা বস। ক্লাস আমাদের আজকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি হচ্ছে ফন্ট ভিউ থেকে কিভাবে 3-4 করা যায় এটা একটু দেখাইতে চাইছিলেন, একটু দেখায় দিয়েন আজকে। ফ্রন্ট ভিউ থেকে? 3-4 ভিউ। না, ফ্রন্ট থেকে 3-4 করা যায় না। ফন্টকে 3-4 করা যায় না তো। স্যার, আপনি মনে হয় এর আগে বলছিলেন যে রোটেট করে হচ্ছে ওইটা মানে করা যায় আর কি। না, আপনি মনে করেন কি বলছিলাম, ভুল হচ্ছে। আমি বুঝতে পারছি, কিন্তু ভুল হচ্ছে। স্যার, তো সম্ভবত তাহলে আকিব স্যার বলেছিল যে ফ্রন্ট ভিউ থেকে 3-4 ভিউ করা যায়, এরকম ট্রিক্স আছে। আকিব স্যার বলেছিল? স্যার, আমার পুরোপুরি খেয়াল নাই, সম্ভবত হতে পারে, যে কেউ না, একজন বলেছেন। আমি স্যার আমিও বলেছি, ভুলে গেছি, কিন্তু আমি স্যার, ফ্রন্ট ভিউ বলেছিলাম থেকে একটা ব্যাক কথা। ব্যাক আমি, ভিউ হয়, ব্যাক ভিউ হয়, কিন্তু 3-4 হয় এমন কোনো কথা আমি শুনছি বলে মনে হচ্ছে না। হ্যাঁ, এটা ভালো করে চিন্তা করেন। যাই হোক, আজকে আপনাদের ক্লাস আছে, কি ক্লাস আছে? সম্ভবত ইউটিউব ফেসবুক নিয়ে হতে পারে। ইউটিউব নিয়ে ক্লাস আছে, যে কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, হ্যাঁ, ইউটিউব এসইও কিভাবে করতে হয়, এই রিলেটেড ক্লাস আছে। আপনারা সবাই আমার থেকে ভালো জানেন যে কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়, সবাই ভালো করে জানেন। তারপরেও যেহেতু এটা আমার দায়িত্ব, ক্লাস রয়েছে, আমি আরেকটু আপনাদেরকে, আমি যতটুকু জানি ততটুকু দিয়ে আপনাদেরকে একটু বুঝাই দিব। হয়তো আপনাদের কোথাও যদি গ্যাপ থাকে, সেটাও আশা করি পূরণ হয়ে যাবে। আচ্ছা, জি স্যার, ইউটিউব, সবাই জানার টেকনিক তো আর এক না। হ্যাঁ, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে সবার আগে প্রয়োজন একটা কিসের? জিমেইলের। জিমেইল। জিমেইলের প্রয়োজন। জিমেইলটা যখন আমরা ক্রিয়েট করব, আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে ফুল ফ্রেশ একটা জিমেইল, যে নাম্বার দিয়ে কখনো জিমেইল ক্রিয়েট হয়নি,
এবং জিমেইলটা পুরাতন হবে না, নতুন জিমেইল ক্রিয়েট করেই চ্যানেল ক্রিয়েট করবেন। মানে জিমেইল ক্রিয়েট, চ্যানেল ক্রিয়েট। 3 মাস আগে একটা জিমেইল ক্রিয়েট করছেন, সেই জিমেইল দিয়ে চ্যানেল ক্রিয়েট করবেন না। মানে নতুন নতুন বাড়িতে উঠলে মানুষ কি করে, মানে কেউ যদি নতুন সংসার সাজায়, যে নতুন বিবাহিত, সে কি ঘরে পুরাতন জিনিস রাখে নাকি সব নতুন নতুন জিনিস কেনে? সব নতুন কেনার চেষ্টা করে। হ্যাঁ, চেষ্টা করে, সামর্থ্য অনুযায়ী সবাই চেষ্টা করে নতুন জিনিস রাখার জন্য। ঠিক তেমন একটা নতুন জায়গায় আপনারা পদার্পণ করছেন, নতুন দিয়ে পাক পবিত্র জিনিস দিয়ে শুরু করবেন। আল্লাহ পাক যেন সবার সেটা কবুল করে নেয়, ইনকামের যেন ব্যবস্থা করে দেয়, সেভাবেই পরিষ্কার জিনিস নিয়ে মাঠে নামবেন। কোনো 9-6 চলবে না। না। একদম সলিড থাকবেন, আপনি ইউটিউবের সাথে মামলা করেও জিতে আসবেন। ভয় পাইতে পারেন যে আমি তো ক্ষুদ্র একজন মানুষ, ইউটিউবের তো কোটি কোটি টাকা, আমি কি পারবো? আপনি সলিড থাকলে আপনি যেখানেই যান আপনার পক্ষে রায় কি আসবেই। আর সত্যি এটা, জয় হবে নিশ্চয়। হ্যাঁ, সত্যের জয় হবে। আর ইউটিউব এমন নয় যে মার্ডার কেসের আসামির মতো, এরকম কিছু না যে আপনাকে মামলা করছেন বা ইয়ে করছেন করে দিবে। আপনি সলিড থাকলে অবশ্যই তারা আপনাকে ছেড়ে দিবে। কিন্তু আপনার ভিতরে যদি কি থাকে, দুষ্টুমি থাকে, তাহলে আপনি পার পাবেন না। দুষ্টুমি বলতে অসৎ পথ অবলম্বন করে ইউটিউব মনিটাইজেশন করেছেন, অথবা ইউটিউব মনিটাইজেশন করার পর অসৎ পথ অবলম্বন করে উপার্জনের চেষ্টা করছেন। আপনি উপার্জন করতে পারবেন ঠিকই, আপনাকে দেখাবে ঠিকই, কিন্তু ঘুম থেকে উঠে কোনোদিন দেখবেন আপনার স্বপ্নের চ্যানেলটি, আপনার কষ্টের চ্যানেলটি আর আপনার মোবাইলে বা কম্পিউটারে বা ল্যাপটপের মধ্যে কি নাই। নেই। তাহলে পরিশেষে জিমেলের কথাটা হলো, অবশ্যই আমরা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, একটা পরিষ্কার নাম্বার নিব, যেটা কখনো জিমেল ক্রিয়েট হয়নি, নিষ্পাপ নাম্বার। একটা নতুন জিমেল নিব, সেই জিমেল দিয়ে আমরা ইউটিউব চ্যানেল কি করব, ক্রিয়েট ক্রিয়েট করবো। করব। ক্রিয়েট করার পরে এখন আমাদের ইউটিউবের কিছু জিনিস থাকে, জিনিস বলতে লোগো ডিজাইন করতে হয়। লোগো বলতে আপনার চ্যানেলের কি নাম দিবেন সেইটা, আপনার চ্যানেলের একটা ব্যানার থাকে, সেই ব্যানার দিবেন, চ্যানেলের নাম দিবেন। তারপরে ট্যাগ টাইটেল ব্যবহার করবেন, ডিসক্রিপশন ব্যবহার করবেন, এসইও, ট্যাগ বলতে যেটা এসইও বলে, এগুলো কিভাবে ব্যবহার করবেন, কোথায় ব্যবহার করবেন, কান্ট্রি কি দিবেন, হ্যাঁ, এগুলো কোথায় দিবেন, কিভাবে দিবেন, এটা আজকে আমরা দেখব। ঠিক আছে? জি স্যার। জি স্যার, ইনশাল্লাহ। দাঁড়ান, আমার আহ, আমার একটা চ্যানেল রয়েছে, আমি যে চ্যানেলটা দিয়ে মাঝখানে কাজ শুরু করে আবার বন্ধ করে দিয়েছি, কারণ আমার একটা চ্যানেল একটা ভায়োলেশন ধরে রিমুভ করে দিছে। কিন্তু যে ভায়োলেশন দিয়ে রিমুভ করে দিছে, এখন বিভিন্ন ইউটিউবারের কাছ থেকে বা যারা এরকম ভিডিও বানায় যে কেন ইউটিউবের কি আপডেট আসলো, কি পলিসি তারা দিল, এগুলো নিয়ে যারা ভিডিও করে, তাদের ভিডিও দেখে আরো আতঙ্কিত হয়ে গেছি যে এই ভায়োলেশন যদি কারো চ্যানেলে পড়ে, তাহলে আপনার ওই কম্পিউটারে বা ল্যাপটপে বা মোবাইলে যদি আরো অন্য কোনো ইউটিউব চ্যানেল থাকে, তাহলে সেটার সাথে বাকিগুলো তারা কি করে দিবে, রিমুভ এন্ড করে করে দেবে। দেবে। তাহলে আমার কষ্টটা বৃথা হয়ে যাবে। এই জন্য আমি চ্যানেলটা ক্রিয়েট করার পরে থেমে গেছি, থেমে যাওয়ার পরে এখন চ্যানেলটা ক্রিয়েট করে বিপদে পড়ে গেছি। একটা মেইল নষ্ট করলাম, একটা মোবাইল নাম্বার নষ্ট করলাম, অল্প হয়তো দেখা যায় 7 দিন পর বা 8 দিন পর একটা করে ভিডিও ছাড়ছি। সেই চ্যানেলটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করে দেখা যায়। স্ক্রিন শেয়ার হইতেছে, হ্যাঁ দেখা যায়। আমি এখানে যে ব্রডব্যান্ডটা ইউজ করতেছি একদম পসা ব্রডব্যান্ড। হ্যাঁ, এখানে আহ, যার আন্ডারে
আইএসপি গুলো আসে, কাউকে এই এলাকায় ঢুকতে দেয় না, মানে ইন্টারনেট যারা ডিসেল লাইনের ব্যবসা করে তারা ঢুকতে দেয় না। আম্বার আইটি, লিঙ্ক থ্রি, এগুলো কোনো লাইনই আগে ছিল, এখন কোনো লাইনে আর নাই, সব হইলো কি ভলকা, ভলকা ব্রডব্যান্ড। এই জন্য স্ক্রিন শেয়ার হতে সেদিন ক্লাসে যেমন আমার ডিস্টার্ব হয়েছে, আমাকে নেট রিলিজ করে দিয়েছে, আমি অটোমেটিক ক্লাস থেকে বের হয়ে গেছি, পরে আবার আমাকে অন্য ওয়াইফাই দিয়ে কানেক্ট করে তারপর ক্লাসে আসতে হয়েছে। তাহলে যাই, প্রথমে আমাকে কি করতে হবে, যে ট্যাবে, যে ব্রাউজারে আমি ইউটিউব চ্যানেলটা রাখবো, সেই ব্রাউজারে আমাকে আগে জিমেইলটা লগ ইন করতে হবে। জিমেইল কিভাবে লগ ইন করতে হয় এটা তো আমরা জানি, ক্রিয়েট করতে হয় কিভাবে, জিমেইল লগ ইন করতে হয় কিভাবে জানি সবাই স্যার। জানি। কিন্তু সবার আগে আপনাদেরকে বলে রাখি, যে কথাটা বলতে ভুলে গেছি, এখন মনে পড়লো, শুরুতেই মনে করছিলাম এই কথাটা বলবো, সেটা হলো অবশ্যই আপনাদের জিমেইলে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবেন। যত রকমের সিকিউরিটি আছে জিমেইলের সব অ্যাক্টিভ করে রাখবেন, যাতে আপনি ব্যতীত অন্য কেউ আপনার জিমেইলে বা আপনার ইউটিউব চ্যানেলে প্রবেশ করলেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। অবশ্যই এই জন্য 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে হবে হবে। যেমন বেশ কয়েকদিন যাবত আমার ফেসবুক আইডিতে পাসওয়ার্ড রিসেট আসতেছে, মানে কেউ আমার আইডিতে লগ ইন করার চেষ্টা করতেছে, কিন্তু যখনই তারা অনেকবার পাসওয়ার্ড অ্যাটেম্প্ট করতেছে, তখন ফেসবুক আমাকে পাসওয়ার্ড রিসেটের জন্য মেইল করতেছে। তো আমি তো আমার আইডিতে লগ ইন করেই আছি, আমি তো আর রিসেট দিচ্ছি না। তাহলে বুঝলাম যে কেউ আমার একজন আইডি হ্যাক করার ট্রাই করতেছে। আবার গতকাল দেখি আমার টুইটার অ্যাকাউন্ট একজনের ডিভাইসে লগ ইন হয়ে গেছে, দেখাচ্ছে আমার এখানে। আবার আজকে কালকে মেইল দেখি নাই, আজকে আবার কি করলাম, গিয়ে টুইটারের পাসওয়ার্ড চেঞ্জ করলাম। এজন্য 2 স্টেপ ভেরিফিকেশন অবশ্যই 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 অন করে রাখবেন। কতবার বলেছি? 3 বার। হ্যাঁ, তার গুরুত্ব আছে না নাই? 100% গুরুত্ব আছে স্যার। হ্যাঁ, 100% আচ্ছা স্যার। গুরুত্ব আছে, এই জন্য 3 বার বলেছি। নর্মাল হলে এতবার বলতাম না। অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবেন, নট অনলি জিমেইল, ইউটিউবে 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়, সেটা অন করে রাখবেন। কিন্তু শুরুর দিকে আপনাদেরকে ইউটিউব সেই সেটিংসটা প্রোভাইড করবে না। 3 মাস 6 মাস মানে অ্যাক্টিভ হওয়ার পরে অটোমেটিক আপনাদেরকে কি দিয়ে দিবে, সেই সেটিংসটা দিয়ে দিবে। তো জিমেইল কিভাবে লগ ইন করতে হয় এটা আমরা সবাই জানি। জিমেইল লগ ইন করার পরে আমরা যখন ইউটিউব.কমে ক্লিক করব, তখন যাদের জিমেইল করা, জিমেইল ইউটিউবের সাথে লগ ইন করা নাই, সিনক্রোনাইজ যাদের করা নাই, তাদের এখানে মেসেজ উঠবে যে সাইন ইন জিমেইল। আর না উঠলেও এখানে একটা গোল চিহ্ন থাকবে, সেটাতে ক্লিক করে এই যে অ্যাকাউন্টে ক্লিক করবেন, গুগল অ্যাকাউন্টে, তাহলে দেখবেন সাইন ইন যাবে, অথবা রিলোড দিয়ে অটোমেটিক নিয়ে নেবে। নেয়ার পরে এখানে আপনাদের থাকবে ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এইখানে ক্লিক করবেন। করার পরে এই মাঝখানে একটা ইন্টারফেস পপ আপ বক্স ওপেন হয়ে যাবে, সেই পপ আপ বক্সের মধ্যে আপনার চ্যানেলের নাম চাবে, চ্যানেলের নাম চাবে, এবং নিচে থাকবে হ্যান্ডেল নাম। হ্যান্ডেল নাম হলো কি, হ্যান্ডেল নাম হলো আপনার চ্যানেলের শর্টকাট নাম। আপনি ইউটিউবে প্রবেশ করে অথবা যে সার্চ বক্সে @@, লিখে, এই যে @লিখে আপনার চ্যানেলের হ্যান্ডেল নাম লিখে দিলেই, সার্চ দিলে অটোমেটিক আপনার চ্যানেলটা সামনে আসবে। কিন্তু নতুন চ্যানেল আপনি চাইলেও সার্চ দিয়ে আনতে পারবেন না, এজন্য আপনার চ্যানেল দেখার জন্য বারবার সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন না। একটা ডিভাইস থেকে, আপনার ডিভাইস থেকে বারবার সার্চে গিয়ে আপনার চ্যানেল দেখার চেষ্টা করবেন, তাতে ইউটিউব বুঝবে কি আপনি আপনার চ্যানেলটাকে র্যাঙ্ক করার জন্য বারবার নিজের ডিভাইস থেকে সার্চ দিচ্ছেন। এটাকে আপনাকে কি ধরবে, জেনুইন ধরবে না ফেক ধরবে? আপনার উদ্দেশ্য সৎ, আপনি আপনার চ্যানেলটাকে দেখার জন্য বারবার যাচ্ছেন, কিন্তু ইউটিউব কি ধরে নেবে, আপনি অসৎ, আপনি কোনো অসৎ পথ অবলম্বন করছেন, এজন্য আপনাকে ইউটিউব ধোলাই দিবে।
বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এই কাজ করা যাবে না, বারবার দেখবেন না যে একটু দেখি কি হইলো, ভিউজ হচ্ছে কি হচ্ছে না। আপনি কাজ করে যান, শুরুর দিকে জিরো জিরো ভিউজ আসবে, জিরো ভিউজ। 6টা 7টা 8টা 10টা ভিডিও এরকম হবে, 15টা ভিডিওর পর যদি দেখেন যে না আপনার সব ভিডিওতে জিরো ভিউজ আসতেছে, তাহলে ওই চ্যানেল নিয়ে কাজ করা বন্ধ করে দেন। তার মানে অবশ্যই আপনার কোথাও না কোথাও ঝামেলা হয়েছে। আবার একটা নতুন জিমেল ক্রিয়েট করে নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কাজ করবেন। সাধারণত 1 সপ্তাহর বেশি যায় না জিরো ভিউজ। চ্যানেলে যদি কোনো সমস্যা না থাকে তাহলে 1 সপ্তাহ পর অটোমেটিক ভিউ হয়। কিন্তু দেখা গেল 1 সপ্তাহ 10 দিন পরও হচ্ছে না, তাহলে ওইটা নিয়ে আর মাথা ঘামানোর দরকার কি আছে? দরকার আছে? নাই স্যার। না স্যার। দরকার নাই। ওই চ্যানেল থেকে ভিডিওগুলো ডিলিট করে দিয়ে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে ওই ভিডিওগুলো পরে দিবেন, অন্য ভিডিও দিবেন। ওই ভিডিওগুলো গ্যাপে গ্যাপে দিয়ে দিবেন। ওই একই ভিডিও দেওয়ার দরকার নেই, অন্য ভিডিও দিবেন। ওই 10টা ভিডিও 1 মাস বা 7 দিন বা 15 দিন পর প্রতি সপ্তাহে একটা করে বা 2টা করে দিলেন, দিয়ে শেষ করে দিবেন। কিন্তু আবার ওগুলা দিয়ে শুরু করবেন না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা। জি স্যার, চ্যানেল, বুঝতে পারছি। তাহলে শুরুতে চ্যানেল নাম থাকবে, তারপরে হ্যান্ডেল নাম থাকবে। হ্যান্ডেল নাম থাকার পরে নিচে দেখবেন ক্রিয়েট লেখা আছে, অথবা ইয়েস লেখা থাকবে, বা ওকে লেখা থাকবে, অথবা অ্যাপ্লাই লেখা থাকবে। এই মুহূর্তে মনে পড়ছে না আমার। কোনো কিছু একটা লেখা থাকবে, ক্লিক করলে আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর অটোমেটিক আপনাকে এইরকম, সরি, স্টুডিও, এইরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে যাবে, ঠিক আছে? নিয়ে যাওয়ার পরে আপনারা সেটিংসে আসবেন। সেটিংসে আসলে চ্যানেলের এখানে ডিফল্ট ইউনিট, মানে আপনি যদি আর্ন করেন, আপনি যদি উপার্জন করেন, টাকাটা ডলারে নেবেন না টাকায় নেবেন না রুপিতে নেবেন না দিরহামে নেবেন, এই যে কত কিছু আছে, থাইভাট আছে, লিরা আছে, ডলার আছে। আপনি কিসে নেবেন, ডলারে নেবেন না টাকায় নেবেন? ডলারে। এই জন্য ওখানে দেখবেন ইউএসডি, ইউএস ডলার, ইউএসডি ইউএস ডলার। এরপর চ্যানেলে যাবেন, চ্যানেলে গেলে কান্ট্রির নাম দিতে পারেন। আপনি বাংলাদেশ দিতে পারেন, ইন্ডিয়া দিতে পারেন, ইউনাইটেড স্টেট দিতে পারেন, কোনো সমস্যা নাই। দিলেন, দেওয়ার পরে এখানে কিওয়ার্ড, কিওয়ার্ড বলতে আপনাকে এই এই ট্যাগ গুলা দিয়ে সার্চ দিলে আপনার চ্যানেলটা পাওয়া যাবে। এটার একটা শর্টকাট টেকনিক আপনাদেরকে বলে দেই। আপনি যদি চ্যাট জিপিটিতে গিয়ে বলেন যে আমার চ্যানেলের নাম এই, আমি নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, তুমি আমাকে যথাযথভাবে কি করে দাও, কিওয়ার্ড দাও, ট্যাগ দাও, তারপরে কি ডিসক্রিপশন দাও, তাহলে দেখবেন ও অটোমেটিক দিয়ে দিবে। আপনি কি করবেন, খালি ধরবেন আর এখানে এসে কি করবেন, ধরবেন আর কি করবেন, এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিবেন, দিয়ে সেভ দিবেন, কাজ হয়ে যাবে। এখানে অ্যাডভান্স সেটিংস আছে, এখানে ওয়ান টু রিভিউ দি সেটিংস ফর এভরি ভিডিও। তার মানে এখানে কি, আমরা যখন একটা ভিডিও আপলোড করব, আপলোড করার সময় ইউটিউব বলবে তুমি কি এটা কি চাইল্ড কন্টেন্ট বানাচ্ছ নাকি সবার জন্য বানাচ্ছ। আচ্ছা, আপনি চাইল্ড কন্টেন্ট বানাবেন নাকি সবার জন্য বানাবেন? সবার জন্য। সবার জন্য। সবার জন্য বানাবেন। সেই মেসেজটা এখানে যে আই ওয়েন্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, তার মানে আপনি যখন প্রত্যেকবার যখন ভিডিওটা আপলোড করবেন তখন ওইখানে আপনাকে একটা মেসেজ দিবে যে আপনি চাইল্ড কন্টেন্ট বানাচ্ছেন নাকি এভরিওয়ান, সবার জন্য। যদি সবার জন্য হয় তাহলে আমরা দেব নো, ইটস নট ফর কিডস। দেখবেন যে ইয়েস, ইটস চ্যানেল ওয়াজ মেড ফর কিডস, আর নোতে থাকলে নো, নোতে ক্লিক করে দিবেন। সেই মেসেজটাই বলতেছে যে আপনি কি চান, আপনাকে বারবার অপশন দেয়া হবে নাকি আপনি ম্যানুয়ালি একবারে সিলেক্ট করে দিবেন। আপনি ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে পারেন, নো করে দিতে পারেন, কিন্তু এটা আমরা কেউ করি না। আমরা আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, এটাতে রেখে দেই। দেওয়ার পরে সেভ দিয়ে দিবেন, কিছু করার দরকার নেই এখানে। এইখানে অটোমেটিক এই স্টেপগুলো ইনাবল হয়ে যাবে। এই লাস্ট স্টেপটা আপনি দীর্ঘদিন কাজ করার পরে এই যে দেখেন কি বলছে, ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি, চ্যানেল হিস্ট্রি, মানে কিছুদিন আপনি কাজ করার পর এটাও অটোমেটিক ইলিজেবল হয়ে যাবে। এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু
কি নাই? নেই। এটা স্যার হলো কি, ভিডিও ভেরিফিকেশন করা যায়। হ্যাঁ করা যায়, সমস্যা নাই, কিন্তু ওটা নিয়ে আপনাদের তো ঘাটাঘাটি করার দরকার নেই। ভিডিও ভেরিফিকেশন করলেন, পরে চ্যানেলটা আপনার র্যাঙ্ক করলো না বা উঠলো না, পরে আবার একটা আপনার ওই আইডি দিয়ে যদি আপনার ভেরিফিকেশন না করে দেয়, তখন একটা আইডি দিয়ে যদি একবারই ভেরিফিকেশন করা যায় তখন কি করবেন? অতএব ওটা অটোমেটিক 3 মাস 6 মাস পর এমনিতেই ওটা ভেরিফিকেশন হয়ে যাবে, আপনি অ্যাক্টিভ থাকলে অটোমেটিক ওটা ইনেবল হয়ে যাবে। কথা কি বোঝেন নাই? স্যার বুঝতে পারছি। আচ্ছা, এবার হলো আপলোড ডিফল্ট। ডিফল্ট বলতে আপনি যদি একই ভিডিও মানে নাম্বার পরিবর্তন করে আপলোড করতে চান, তাহলে এখানে টাইটেল দিয়ে দিবেন, টাইটেল ডিসক্রিপশন দিয়ে দিবেন, এখানে যে ভিজিবিলিটি মানে আপনি পাবলিক করবেন, পাবলিক মানে দেখাবে, আপনি পাবলিক করা অবস্থায় এখানে সেভ দিয়ে দিলে ভিডিওটা সরাসরি আপনার অডিয়েন্স দেখতে পারবে। প্রাইভেট করে দিলেও কেউ দেখতে পারবে না, আনলিস্টেড করে দিলেও, আনলিস্টেড করে দিলে দেখতে পারবে, যাদের কাছে ওই ভিডিওর লিংক থাকবে শুধু তারাই দেখতে পারবে। কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এখানে ওই ভিডিওর ট্যাগ গুলো বসাবেন, ট্যাগ কিভাবে নিতে হয় সেটা তো শেখালাম, শর্টকাট পদ্ধতি কোথা থেকে? চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি থেকে নিয়ে নেবেন। চ্যাট জিপিটি অনেক সময় র্যাঙ্ক করে না, আপনারা নিজেরাই কষ্ট করে একটু বিভিন্ন চ্যানেল থেকে ভিডিও দেখে দেখে করতে পারেন। পারমিশন, আচ্ছা, পারমিশন এখানে আমার মেইলটা আছে, মেইলের এখানে পারমিশন যাচ্ছে, মানে এখানে ম্যানেজার করা যায়, অ্যাডমিন করা যায় সেটা বলতেছে। কমিউনিটি মডারেটরে যে আমার এগুলো কোনো কিছু হাত দেওয়ার দরকার নাই। এগ্রিমেন্ট, এগ্রিমেন্টে কিছু করার দরকার নাই। তাহলে আমার এখান থেকে সেটিংস এর কাজটা হলো, এখানে আর একটা অপশন আছে, আমি কিন্তু এখনো যাইনি, থাম্বনেইল ব্যানার এগুলো কোনো কিছু বানাইনি, মানে লোগো এবং ব্যানার কোনো কিছু বানাই নাই। কাস্টমাইজে যাব, কাস্টমাইজে গেলাম, এখন আমার এখানে বলতেছে ব্যানার সাইজ, মানে ব্যানার বলতে যে লম্বা, যেটা এই যে লম্বা পিছনের যে দেখা যাচ্ছে লম্বা ব্যানার সাইজ, এটা সাইজ কত হবে? দেখেন এখানে রেজুলেশন বলে দিছে 2048 বাই 1152 পিক্সেল, এবং সর্বোচ্চ ছবিটার সাইজ হবে কত এমবি? 6 MB। 6 এমবি, এর বেশি হলে আপলোড হবে না, সাইজ লার্জ সাইজ দেখাবে। তো এই টেমপ্লেটটা ফটোশপে আমরা তৈরি করতে পারবো? দেখি কে কি বলে। জি স্যার, পারা যাবে। স্যার পারা যাবে স্যার। কেমন করে? সাইজ নিয়ে, পিক্সেল হ্যাঁ, পিক্সেলের সাইজ নিয়ে, হ্যাঁ, এই যে ওই গুড, বুঝতে সাইজটা নিয়ে। পারছেন? তারপরে আমি দেখাই দিই, অনেকেই আছে বুঝতে পারবে না বা এই কথাটার সাথে অপরিচিত মনে হতে পারে। আমার 2 নাম্বার ব্যাচের এক স্টুডেন্ট ফোন দিয়ে মেসেজ দিছে যে স্যার ভিডিও কিভাবে এক্সপোর্ট করব, কিন্তু তাদের কালকে কোর্স শেষ হয়ে গেছে। সে আমাকে আজকে বলতেছে যে স্যার কিভাবে ভিডিও এক্সপোর্ট করব, মেজাজ মানে গরম হবে না ঠান্ডা থাকবে? না স্যার, গরম করেন না, অনেক সময় মাথায় কাজ করে না। না, কাজ করে না, কেন কাজ করবে না? অ্যানিমেশন করতে আসছেন, এগুলো তো বেসিক জিনিস। যদি হয়তো মাথার যে উপর একটা দিয়ে মানুষ, ঘুরবে। একটা মানুষ দৌড়াবে, দৌড়ায় আবার থামবে, হাঁপাবে, কান্না করবে, তাহলে না বুঝতাম। তাহলে আমি ফটোশপ মিটিং। ওপেন করলাম, ফটোশপ ওপেন, ফেয়ারওয়েলটা অফ করে দিতে হবে।
আমি রিসেন্টলি অনেকগুলো সফটওয়্যার নিয়ে কাজ করতেছি। 3D নিয়ে কাজ করতেছি, আবার নতুন আর একটা সফটওয়্যার আছে অ্যানিমেশনেরই, সেটা নিয়েও কাজ করতেছি। মাথা আর কুলাচ্ছে না। কি করতে চাচ্ছেন স্যার এটা? ব্লক করব, এর লিঙ্কটাই তো খুঁজে পাচ্ছি না। তো লিঙ্কই খুঁজে পাচ্ছি না। নেটওয়ার্ক শেয়ারিং এ চলে আসবে। ওকে, তাহলে শুরুতে আমার এখানে কি বলছে, যে ব্যানারের সাইজটা লাগবে 2048। ক্রিয়েট নিউ ফাইলে গেলাম, এখানে ইঞ্চি সেটা পিক্সেল করে দিব 2048, 2048, এবং প্রস্থে হবে 1152, 1152 পিক্সেল। 300 আছে, ঠিক আছে, এখানে আর কোথাও হাত দেওয়ার দরকার নাই। ক্রিয়েটে ক্লিক করব। এই যে ক্রিয়েটে ক্লিক করলে আমার ব্যানার সাইজটা চলে আসছে। এখন আমরা যেভাবে থাম্বনেইল ডিজাইন করেছিলাম না, জি স্যার। কি করে বিভিন্ন পিএনজি নিয়ে এসে এসে এই ব্যানারটাও আপনি চাইলে ওইভাবে তৈরি করতে পারেন। আপনার বিভিন্ন ক্যারেক্টার এই দিক দিয়ে এই দিক দিয়ে দাঁড় করায় রাখতে পারেন। এইখানে মাঝখানে যে এই জায়গাটাতে আপনার চ্যানেলের নাম রাখতে পারেন। হ্যাঁ, এটা এইখানে লিখতে পারেন এইভাবে। ঠিক আছে, তো এটা গেল ব্যানারের সিস্টেম। ব্যানারটা পরে সেভ তো কিভাবে দিতে হয় এটা তো জানেন। যাদের আপডেট ভার্সন যাদের আছে তাদের এই যে এখান থেকে ফাইল থেকে এক্সপোর্টে যেতে হবে, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এ যাবেন। অ্যাজ এ যাওয়ার পর অপশন আসবে পিএনজি বের করবেন নাকি জেপিজি বের করবেন, এখান থেকে ফরম্যাটটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে যদি পিএনজি চান তাহলে ট্রান্সপারেন্সিতে অবশ্যই টিক মার্ক কি করতে হবে, রাখতে হবে। যদি দেখেন যে এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে আছে তাহলে বুঝে নেবেন আপনার ট্রান্সপারেন্সি হয়নি।
তখন চেকটা চেক করবেন, আনচেক করবেন, মানে দুই একবার তুলে দিবেন, দিয়ে দেওয়ার পরে তাহলে দেখতে পারবেন যে এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা দাবার ঘরের মতো হয়ে যাবে। তখন বুঝবেন যে আপনার ছবিটা পিএনজি হয়েছে, মানে ট্রান্সপারেন্স হয়েছে। এখানে এক্সপোর্টে ক্লিক দিয়ে লোকেশন চাবে, আপনি যেখানে নিতে চান সেই লোকেশন দিয়ে সেভ দিয়ে দিবেন। এই যে আমি 23 ভার্সন ব্যবহার করতেছি, 23-এর মধ্যে ওই যে এখানে আছে এক্সপোর্টে যাইতে হয় না। যারা 24 বা 25 যারা ব্যবহার করে, আমি 25 ব্যবহার করি আমার অফিসে। বাসায় আমার হার্ড ডিস্কের র্যামটা ছোট, র্যাম তো না, সরি, এনভিএমই এর ইয়েটা আমি ছোট করছি, 120 জিবি করছি। এই জন্য এতগুলো সফটওয়্যার ইনস্টল করলে পরে ফটোশপের একটা রোগ আছে, ডিস্ক আর ফুল দেখায়। এই সমস্যায় ভুগতেছি আমি। মানে পার্টিশনটা চেঞ্জ করবো, সে সময়টাই হচ্ছে না। মানে এনভিএম এর ফাইলগুলো হার্ড ডিস্কে ট্রান্সফার করে ওটা পুরোটাকেই লোকাল ড্রাইভ করে দিব, তাহলে ইজি, মানে ফাস্ট চলবে। তাহলে এটা গেল আমার ব্যানারের ডিজাইন। আচ্ছা, ব্যানারের পর এখন কি আসবে? লোগো আসবে, তাই তো? জি পিকচার, স্যার। এই যে লোগোটা, লোগোটা অবশ্যই পিএনজি আকারে বের করতে হবে। কি আকারে? পিএনজি পিএনজি। আকারে বের করতে হবে। এটার ফরম্যাট হলো 98 98। তাহলে কেমন হবে দেখি, একটা নিউ কম্পোজিশন নেই, 98 98 দিয়ে ক্রিয়েট দেই। এই যে দেখছেন কতটুকু, কত বড় দেখছেন? সাইজটা দেখছেন কতটুকু? দেখছি স্যার। এইটুকের মধ্যে হবে লোগোটা। এটা পিএনজি আকারে বের করবেন, তাহলে সাদাটা থাকলে ব্যাকগ্রাউন্ডটা পিএনজি হয়ে গেলে তখন এই যে এরকম ভাবে রাউন্ড শেপটা হয়ে যাবে। আমার এই যে এখানে হ্যান্ডেলটার কারণে এই সাদাটা আসছে। আমি যদি পুরাটাই যে ললি লুপ রাখতাম তাহলে আর কি হইতো না, এই সাদাটুকু দেখা যাইতো না। এই যে আমি হ্যান্ডেল নামের কথা বলেছিলাম, এই দেখেন চ্যানেল নাম, এই যে হ্যান্ডেল নাম। আমি যদি ইউটিউবে গিয়ে এই @ললিলুপ লিখে সার্চ দেই, @ললিলুপ, দেখেন আমার চ্যানেলটা চলে আসছে, আসছে। জি স্যার। এইটা হলো হ্যান্ডেল নাম। এই যে ডিসক্রিপশন আমি নিয়েছি, ডিসক্রিপশনটা এইভাবে দিয়েছি। এটা হলো চ্যানেলের ডিসক্রিপশন। চ্যানেলের ডিসক্রিপশন বলতে আমি দেখাই, চ্যানেলের ডিসক্রিপশন লিখতে হয় যে ওয়েলকাম টু ললিপপ, ওয়ার গিগলেস ফান অ্যান্ড সুইট অ্যাডভেঞ্চার নেভার এন্ড। অন দিস কিডস সেফ কার্টুন চ্যানেল ইউ উইল ফাইন্ড কালারফুল অ্যানিমেটেড স্টোরিজ, silly characters, magical tales, and fun-filled lesson perfect for children aged 3 থেকে 10। এই পর্যন্ত আমার দেখবে, আমি চ্যানেলটার ডিসক্রিপশন দিয়েছি। আপনারা চ্যাট জিপিটি কে বললে এরকম ডিসক্রিপশন দিয়ে দিবে। আর একটা কাজ করবেন, এই যে আমার এখানে ইমেল আছে, ইমেলে ক্লিক করলে আমার মেইলটা দেখাচ্ছে। আপনারা ডিসক্রিপশনের মধ্যে ইমেল লিখবেন, ইমেল লিখে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। কেন দিবেন? কোনো কারণবশত আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়নি, ভালো কথা, কিন্তু আপনার ভিউজ ভালো আসতেছে চ্যানেলে, তখন ইউটিউব ব্যতীত অনেকে স্পন্সরশিপ দেয় যে আপনি আমার অ্যাডটা আপনার ভিডিওর মধ্যে চালান, আপনাকে আমি টাকা দিব। এখন আপনার যদি চ্যানেলের মধ্যে কোনো কন্টাক্ট করার যদি কোনো জিনিস না থাকে, অনেক সময় দেখা যায় যে ওখানে আমি যেখানে ক্লিক করে মেইলটা বের করলাম, ওইখানে ক্লিক করলে মেইল বের হয় না, অথবা 2 স্টেপ ভেরিফিকেশন আসে, মানে ক্যাপচা আসে, মেইল আসে না। তখন কি হবে? মেইল না আসলে আপনার সাথে কেউ যোগাযোগ করতে পারবে? না স্যার, যোগাযোগ করতে পারবেন। কেউ যোগাযোগ করতে পারবে না। তাহলে অবশ্যই একটা আপনাকে কি করতে হবে? যোগাযোগের মাধ্যম দিয়ে রাখতে হবে, যাতে আপনার সাথে সবাই যোগাযোগ করতে পারে। এই জন্য ডিসক্রিপশনে আপনার এখানে ইমেল লিখবেন, এই যেভাবে ইমেল লিখে আপনার ইমেলটা দিয়ে দিবেন, যে মেইলে আপনার সাথে যোগাযোগ। ফোন নাম্বার দিয়েন না ভাই, ঠিক আছে? জি স্যার। ফোন নাম্বার দিবেন না, ইমেল দিবেন, যে ইমেইলে আপনাকে মেইল করলে পাওয়া যাবে। তাহলে সেটা সুবিধা হলো, কেউ যদি আপনার চ্যানেলে পেইড অ্যাডভার্টাইজমেন্ট চালাতে চায়, তখন সে আপনাকে মেইল করবে যে আমি তোমার চ্যানেলে বা আপনার চ্যানেলে আমার এই ভিডিওটা স্পন্সরশিপ হিসেবে বা অ্যাডভার্টাইজমেন্ট করতে আগ্রহী,
এটার আবার একটা ভালো দিক আছে, খারাপ দিক আছে। খারাপ দিক আছে কি, অনেক হ্যাকার আছে, ফেক আপনার চ্যানেল নিয়ে নিতে পারে। এজন্য বুঝে শুনে সাবধানে কাজ করতে হবে। আর কাউকে চ্যানেলের ম্যানেজার দেয়া যাবে না যে ঠিক আছে আমার চ্যানেলে আমি অ্যাড চালাবো, তুমি কোন এগ্রিমেন্টে যেতে চাও, তুমি আমাকে ভিডিও দাও, আমি আমার ভিডিওর মধ্যে তোমার ভিডিও সম্পর্কে বলে দিব। অথবা আমার ভিডিওর মধ্যে কোনো এক জায়গায় তোমার ভিডিওটা বা তোমার প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট আমি করে দিব, তুমি আমাকে পেমেন্ট করো। কিন্তু কাউকে অ্যাডভার্টাইজমেন্টের জন্য কাউকে চ্যানেলের লিংক, চ্যানেলের কি বলে, মডারেটর বা চ্যানেলের এডমিন করবেন না। আপনাকে বলতে পারে তোমার চ্যানেলের অ্যাডমিন আমাকে করে দাও, আমি আমার মতো করে সেট করে নেব, আমি তো তোমাকে টাকা দিয়েছি। আপনি তো ভাববেন তাই তো রে, ও তো টাকা দিয়েছে, ওই তো ওর মতো করেই নিবে। আমরা বাঙালি যেমন বোকা তেমন চালাক, ঠিক আছে। আপনি তো মনে মনে ভাববেন ও তো আমাকে এত টাকা দিচ্ছে, ও তো চাইবে ওর ভিডিওটা ওর মতো করে ইনকাম করে নেওয়ার জন্য। এটা স্বাভাবিক, সরল মনে এটা আপনার আসতে পারে, পারে না? জি স্যার। কিন্তু সরল মনে যখন আপনি তাকে জায়গা দিয়ে দিবেন, সে আপনার সর্বনাশ করে দিবে, বাংলা সিনেমার মতো। বুঝতে পারছেন? সর্বনাশ কি করবে, আপনার চ্যানেলের অ্যাডমিন নিয়ে চ্যানেল আপনার গায়েব করে দেবে। গাইড করবে না, অ্যাডমিন নিয়ে আপনাকে বলবে তুমি এখন রাস্তা মাপো। ওই তো চ্যানেল থেকে আউট করে দেবে, মানে ভাইব হ্যাঁ, চ্যানেলটাকে। সিন্টু দিয়ে 7-4 কল দেওয়ার সময় দেখবো যে 7-4 সারা যেটা সিম আছে ওইটা সিম দিয়ে ফোন দিবে। তাহলে আপনাকে কি করে দিবে, চ্যানেল থেকে বের করে দিবে। আপনি চাইলেও মানে অত সহজে আপনার চ্যানেল পাবেন না, পাবেন, সহজে পাবেন না। অনেক কাঠ খড় পুরায়, অনেক জল্পনা কল্পনা করে তারপর পাইলেও পাইতে পারেন অমূল্য কি। রতন। হ্যাঁ, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমার কথা বুঝতে পারছেন? ক্লিয়ারলি বুঝতে পারছি। হ্যাঁ, লোভে পাপ, পাপে মৃত্যু। আপনার মৃত্যু। লোভ করার দরকার নাই, সরল পথে যাবেন, 10 টাকা উপার্জন করবেন, চাইলে 10 টাকায় খেয়ে ফেলবেন, অথবা 5 টাকা খাবেন, 5 টাকা ভবিষ্যতের জন্য সেভিংস করবেন। এটা আপনার ইচ্ছা। কিন্তু 10 টাকা ইনকাম করে 40 টাকা খাইতে চাইলে কি হবে? ভিক্ষা করে খেতে হবে। হ্যাঁ, ঋণী হয়ে যাবেন। অতএব দরকার নাই ভাই, মাসে যদি আপনি 1 লাখ টাকা ইনকাম করেন ওই টাকাই খরচ করতে পারবেন? প্রথমে 1 লাখ টাকা মাসে ইনকাম করলে স্টক করবেন, রাতের বেলা ঘুম আসবে না, মনে মনে পাগলের মতো হাসবেন ঘুমের মধ্যে। ভাবিরা বলবে কি হয়েছে হাসো কে, আপনি কবেন আমি তো আলাদিনের চেরাগ পাইছি। আর আপুরা কি করবে, বাবা কালকে পার্লারে যাব আগে, শপিং করতে হবে। হ্যাঁ নতুন ড্রেস কিনতে হবে, ব্যাগ কিনতে হবে, বহুদিন থেকে ফেসিয়াল করি না, একটু ফেসিয়াল করতে হবে। বুঝেন নাই? জি স্যার। হ্যাঁ, বেশি দরকার নাই ভাই, মাসে 1 লাখ টাকা ইনকাম করলে আর লাগে? একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে মাসে 1 লাখ টাকা ব্যয় হয়, যদি ব্যয় হয়, ওর তো আর মধ্যবিত্ত থাকলো, বড় লোক হয়ে গেল। কোটিপতি হয়ে গেল। আপনি এখন ব্যয় করতেছেন মাসে 30,000, স্বাভাবিক 30,000 ব্যয় হয় মোটামুটি সবার, যাদের বাচ্চা কাচ্চা আছে, হয় না? জি স্যার। জি তিরিশ ভাইয়া, হাজার হয়। আপনি তিরিশ যখন চল্লিশের মধ্যে হয়ে যায়। হ্যাঁ 30-40-এর মধ্যে হয়ে যায়। আপনারা যখন 1 লাখ ইনকাম করবেন, তখন টাকা বেশি ইনকাম হলে খরচ বেশি হয়, এটা স্বাভাবিক। 30-এর জায়গায় 40 হবে, 40-এর জায়গায় 50 হবে, 50-এর জায়গায় না হয় 60 হবে, এর বেশি তো আর হবে না। তারপরে আপনার 40,000 সেভিংস থাকবে, আপনি এর বেশি খরচ করতেও পারবেন না। খরচ হবে কোনটা, করতে পারবেন কোনটা, যদি সংসারের কোনো জিনিস কেনার থাকে, যে আমার টেলিভিশনটা নষ্ট হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, একটা নতুন টেলিভিশন কিনবো, সেক্ষেত্রে আমার ঘরের খাটটা
নষ্ট হয়ে গেছে, একটা নতুন খাট নেব, সেটা ঠিক আছে। আমার ওয়ারড্রোবটা নষ্ট হয়ে গেছে, একটা ওয়ারড্রোবের প্রয়োজন, এটা আপনার সংসারের প্রয়োজন, চাহিদা আপনার, কিন্তু অর্থের অভাবে সংসার চালাতে গিয়ে এক্সট্রা করে যে টাকা কোথাও সেভিংস করবেন করতে পারতেছেন না। এখন একটা এক্সট্রা টাকা আসছে, সেটা আপনারা করতে পারেন। সংসারের জিনিস কখনো কিনে শেষ হয় না, আমার বাপ মার পর্যন্ত এখন পর্যন্ত দেখি নাই যে কেনা শেষ হয়েছে। এটা নাই ওটা নাই, এটা আছে ওটা নাই, এটা নষ্ট হয়েছে ওটা আনতে হবে, এটা চলবেই, সংসার জীবনে চলবেই, কখনো শেষ হবে না। আমার থেকে আপনারা অনেক সিনিয়র আছেন, যাদের আরো বিবাহিত জীবনের মনে হয় 15 বছর, 20 বছর, 30 বছর হয়ে গেছে, হয়েছে না? এমন আছেন না অনেকেই? 15-20 বছর তো অবশ্যই হয়েছে, আছেন না এমন? জি স্যার, জি স্যার। হ্যাঁ, বলেন তো, সংসার জীবনের কেনাকাটা কি শেষ হয় কখনো? কেনাকাটা তো অর্ধেক হয় না এখন। হ্যাঁ, এটা এটা কখনোই শেষ হবার নয়, এটা মানে অসীম, অসীম নাকি সসীম? এটা অসীম। এটা অসীম। সীমাহীন। এটা সসীম না, কিন্তু এটা অসীম নয়। এটা চলতেই থাকবে, কখনোই শেষ হবে না। সংসার জীবনটাই এমন, চাহিদা কখনো শেষ হয় না। আপুরা মন খারাপ করবেন না, বউয়েরা হলো কি আনো, সকাল হলেই বলে, কয় আনো, এই নাই ওই নাই, ওই নাই এই নাই, বলে না? জি স্যার, বলবেই তো। আপুরা মন খারাপ করবেন না, কিন্তু আমি মজা করতেছি। কারণ এটা কি, তারা কি শখে, এখন আমি আপুরা যদি বলে আমরা কি বাবার বাড়ি নিয়ে যাই, আমরা তো বাবার বাড়ি নিয়ে যাই না, এটা ঠিক, তারা তো বাবার বাড়িতে নিয়ে যায় না। এখন রান্না করতে প্রয়োজন হয়, শেষ হয়, সে তো বলবেই। সে, তার কাছে তো আর টাকা থাকে না, সে তো আর ইনকাম করে না, এটা আমাদের সামাজিক একটা প্রথা। তুমি বিয়ে করছো না, তুমি এখন সামলাও, কেমনে সংসার চালাবে, আমার রান্না করার দরকার, ঘর সামলানোর দরকার, আমি করব, বাকিটা ইতিহাস। না ভাইয়া, সরাসরি লিস্ট ধরে দেই, যেটা লাগবে মেসেজ দিয়ে দিই। এটা আসলে কিছু করার নাই, যে যার জায়গা থেকে আহ ওভাবেই চলে। আমাদের দাদা দাদি, নানা নানি, খালা খালু, মা বাবা সবাই এইভাবেই চলছে, আমাদেরকেও চলতে হবে, আমাদের ভবিষ্যৎ ওইভাবে চলবে, তাদের ভবিষ্যৎ এইভাবে চলবে। এটা কখনো, এটার উন্নতি হবে না। বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে, কিন্তু এটা কখনো ডিজিটাল হবে না, বুঝতে পারছেন? এনালকি থেকে যাবে সাদা কালো। হ্যাঁ, এনালকি থেকে যাবে সাদা কালো। হ্যাঁ, এটা চেঞ্জ হবে না, কারণ কিছু করার নাই তো। আমরা আমাদের সমাজে নারীদেরকে আমরা ওইভাবেই প্রতিষ্ঠিত করেছি। এখন আরো একটা সমস্যা আছে, বেশি প্রতিষ্ঠিত করতে গেলে আবার সংসার টেকে না। মানে মহিলা মানুষের এটা বলাটাও আমার ঠিক নয়, আপুরা খারাপ ভাবতে পারে। মেয়ে মানুষ যখন ইনকাম করা শুরু করে দেয়, তখন তার দম্ভ হয়ে যায়। বর্তমান বর্তমান প্রেক্ষাপটে, সবাই এক নয় কিন্তু, বর্তমান না, প্রেক্ষাপটে এটা এটা কিন্তু আপনি সত্যি বলছেন ভাইয়া, একদম সত্য কথা। স্বামীকে আর স্বামী মনে করে না। কোনো কারণবশত আপনার স্বামী কোনো এক সময় ভালো ইনকাম করছে, বা তার কোনো কারণবশত সে ইনকাম করতে পারতেছে না, আপনি ইনকাম করতেছেন, তাহলে সে যখন আপনাকে ইনকাম করে খাওয়ায়, সে তো একটা বারের জন্য কখনো বলে না আপনি ইনকাম করে বলবেন, এটা তো ঠিক নয়। কারণ সংসারটা, বর্তমান সমাজ, বর্তমান ব্যবস্থা, বর্তমান আর্থিক অবস্থা এমন, একটা ফ্যামিলিতে একার পক্ষে ইনকাম করে ভালো কিছু করা, ফ্যামিলি নিয়ে একদম ভালোভাবে সুখে সংসারে থাকা খুবই কষ্টকর। কারণ একটা বাচ্চা বড় হয়ে গেলে তার পিছনে কি পরিমাণ ব্যয়, তার খাওয়া, তার কোচিং, তার লেখাপড়া, তার প্রাইভেট, তার স্কুল, তার অকেশন, একটা বাচ্চার পিছনেই প্রায় 10 থেকে 15 হাজার টাকা লেগে যায়। আর বুড়া বুড়ি তো পরে, তখন তারা কি করে, ছেলের এত টাকা খরচ দেখে তারা কি করে, তারাই তাদের শখ আহ্লাদ কি করে দেয়, মাটি বিসর্জন করে দিয়ে দেয়। দেয়। বিসর্জন দিয়ে দেয়। একার পক্ষে ইনকাম করা সম্ভব না। যখন স্বামী স্ত্রী দুজনে ইনকাম করবে, আপুদের কোনো দরকার ছিল, আপুরা কেন শিখতেছে? সে যদি 5টা টাকা, মাসে যদি সে 10,000 টাকাও ইনকাম করে, তার হাত খরচের টাকাটা তো তার স্বামীর কাছে চাইতে হবে না। মেয়ে মানুষের, পুরুষ মানুষের থেকে মেয়ে মানুষের শখ বেশি, মেয়ে মানুষের খরচ বেশি, কসমেটিক্স তাদের লাগে, এটা আল্লাহ তাদেরকে ওইভাবে তৈরি করে দিচ্ছে। যেমন আমি, মানে শীত ছাড়া আমার মুখে আমি কখনো ক্রিম দেই না, প্রয়োজন হয় না, বা এত মানে টাইম কই, টাইম নিজের কই, টাইম হ্যাঁ কই। টাইম কই। কিন্তু একটা মেয়ে মানুষ যখন বাইরে বের হবে,
সে পাউডার ক্রিম মুখে না দিয়ে বের হবে না। কারণ নারী তো কি সুন্দর জিনিস, সুন্দর জিনিস না, তাকে তো অবশ্যই সুন্দরভাবেই থাকতে হবে। আর তাদের আহ কি বলবো, উম, বৈশিষ্ট্যটাই এমন সবার, শুধু একজন না সবারই, তারা কোথাও গেলে পরিপাটি হয়ে বের হয়, এটাই নারীর বৈশিষ্ট্য। কিন্তু আমরা হলাম কি বাউলা, আমরা দিন গেলেই খালি কি গনি যে মুড়ি টাকা মুড়ি কোথায়। মুড়ি টেনে মুড়ি টেনের মতো। হ্যাঁ, টাকা তুমি That's কার it. পকেটে ঘোরো, তার পকেট কি আমার থেকে বড়? আমরা শুধু টাকার খোঁজে বেড়াই কেন আপুদের। ভাইয়া, এই আছে না অ্যাডলফ খান, তো অনেক মেকআপ করে মেয়েদের চেয়ে বেশি। হ্যাঁ, অ্যাডলফ খান, আর ওই আর কি। ও অ্যাড ব্লক। তার তো মেকআপ আমাদের চেয়ে 3-4 গুণ বেশি। আচ্ছা, পুরুষ মানুষ কি কখনো মেকআপ করে? মেকআপের প্রয়োজন আছে? পুরুষ যারা মানুষ পুরুষ এমনি সর্বোচ্চ, থাকে কিছু করা লাগবে না। পুরুষ মানুষ সর্বোচ্চ আমি যতটুকু জানি যে একটা স্বর্ণ সে তার শরীরে রাখতে পারবে, তাও মনে হয় সেটা কোথায়, ভ্রমণে গেলে। এখন এখন সেটাও সম্ভব না, কারণ আপনি অটোমেটিক সেই সাপোর্ট পেয়ে যাবেন যে উদ্দেশ্যে রাখার জন্য রাখার রাখার কথা, সে উদ্দেশ্যে এখন আর লাগে না। হ্যাঁ, সেটা তো লাগে না, এখন ওই যে ডুয়েল কারেন্সি কার্ড আছে, পাসপোর্ট দিয়ে তাছাড়াও স্যার, হ্যাঁ, পাসপোর্ট দিয়ে এন্ডক্স করে ডলার করা যায়, ওই কার্ড নিয়ে আপনি বিদেশের যে কোনো জায়গায় করতে পারবেন। এখন তো সেটা প্রয়োজন হয় না, ছেলে মানুষের ওই গহনা, শরীরে গহনা পরাই তো হারাম। জি স্যার। লাল কাপড় পরাও হারাম, তা ছেলে মানুষ রং চঙা জি হবে কেমনে? স্যার। লাল এবং হলুদ হ্যাঁ, ছেলেদের জন্য লাল এবং নিষেধ। হলুদ, কিন্তু আমার দুইটাই আমার পছন্দের কালার, মাঝে মধ্যে একটু চুপে চাপে পরি, কিন্তু বউ আর পরতে দেয় না। তা ছেলে মানুষ হলে কি কালার পরে মানে, যখন বউয়ের সাথে যাব বাইরে, তখন সে ফিটফাট করে কাপড় নিজে বের করে দিবে, এটা পরো ওইটা পরো। আর এমনিতে যখন একাই যাব, তখন মনে করেন যেটা রং উঠে গেছে, পুরানা হয়ে গেছে, কয় এখানে যাবে, এত ভালো কাপড় পরে যাওয়ার দরকার কি, এমনি যাও। কি বুঝলেন? বুঝছেন কিছু টান স্যার নাকি? টান। বুঝছি স্যার। এই হইলো আমাদের অবস্থা। যাই হোক, আমরা বেশি চিন্তা করব না ভাই, আল্লাহ যদি আমাদেরকে শুরুতে মাসে 1 লাখ টাকা করে ইনকাম করতে দেয়, তাতেই এক বছরে কত, 12 লাখ টাকা। 12 লাখ টাকা। মোটামুটি সবার বসত বাড়ির জায়গা আছে, এক বছর স্যার, ঘুরলেই। বলে। আমাদের এলাকায় একজন কৌতুক করে, আমার বাড়ি ঝিনাইদহ। হ্যাঁ, তার নাম হচ্ছে মজিবার, হয়তো ইউটিউবে পাওয়া যায়, খুব জনপ্রিয় কৌতুক অভিনেতা। হ্যাঁ, হ্যাঁ, মজিবর। টুকু হ্যাঁ, মজিবর, টুকু হ্যাঁ, মজিবর। হ্যাঁ, রাইট। 30 লাখ টাকার ওই যে লটারি 10 টাকাতে কিনে নিয়ে এসে ও হ্যাঁ, বাড়িতে এসে টাকা ভাগ করতেছে যে এই 30 লাখ টাকা কার কার দেবো। স্যার, আমাদের অবস্থা তো সেই রকম হয়ে যাচ্ছে, আমরা তো আগেই ভাগ করার মতো অবস্থা। না ভাই, আমি শোনেন, আমি শুরুতেই বলছি না, কারিগরি কাজ কেউ বসে থাকে না, শুধু সময়ের অপেক্ষা। কারো 3 মাসে হয়, কারো 1 মাসে হয়, কারো 6 মাসে হয়, কারো 1 বছরে হয়। আমি আমার কথাই বলি, আমার যে চ্যানেলটা নষ্ট হয়ে গেছে, এই জি স্যার। চ্যানেলটা আমার দাঁড় করাইতে প্রায় 1 বছর সময় লাগছে। 1 বছরে গিয়ে তারপর মনিটাইজেশন পাইছে। আমি কি হতাশাগ্রস্ত হয়েছি? প্রায় 550 ভিডিও দিয়েছি আমি, 550? 550 ভিডিও দিয়েছি। আমি কি হতাশাগ্রস্ত হয়েছি? না স্যার, আপনি এই জগতে তো ভালো বোঝেন, এই জগতে হ্যাঁ, আপনি হতাশাগ্রস্ত হলে তাহলে কাজ করবে কারা? ধরে আছি। তাহলে আবার কাজ করব, সমস্যা কি? এরপর 3 মাসে হবে, 6 মাসে হবে। আমার তো 1 বছর পর টাকা আসা শুরু করছিল, আমি এতদিনে এই মাসে হয়তো প্রথম পেমেন্ট তুলতাম, কিন্তু ও- কপাল আমার মন্দ। ওই চ্যানেল কি ঠিক হয় নাই, আপনি পান নাই? না, ওটা পাইনি, ওটা দেবে না। মানে এটা বর্তমানে ইউটিউবের সব থেকে সিরিয়াস একটা ভায়োলেশন। মানে যাদের গেছে, কপাল নিয়ে চলে গেছে। এটা তো আমার 60,000 65,000 সাবস্ক্রাইবার, কারো 4 লাখ 5 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল ওইটা চলে কি গেছে। ভায়োলেশন স্যার? এটা কি দেখলাম, সার্কুমভেনেশন এরকম নামটা, নতুন নতুন রেস্ট্রিকশন এটা এদের। স্যার এটা কেন আসে? এটা আসলে কেন আসে কেউ এখনো অ্যানালাইজ করতে পারেনি, এক একজন এক এক রকম কথা বলে। কেউ বলে কপিরাইটের কাজ করার জন্য, কেউ বলে অসৎ পথ অবলম্বন করার জন্য। তো তাহলে তো স্যার এই যে বিখ্যাত বিখ্যাত যে চ্যানেল গুলো আছে, যেমন মায়াজাল,
তারপরে এরকম মানে বড় বড় চ্যানেল, এটা হ্যাঁ একটা চলে থাকার যাইতে কথা পারে, না। চলে যাইতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমি দেখিনি কারো কার্টুন চ্যানেল চলে গেছে। আমার চ্যানেলটা যাওয়ার পিছনে কারণ আছে, আমার এক জায়গায় একটা ভুল আছে। হ্যাঁ কি এই বলছেন? ভুলটা, ভুল আমি করেছি, এই জন্য আমার চ্যানেলটা চলে গেছে, না হলে যাইতো না। হ্যাঁ কি বলছেন? এটা বলা যাবে না, এটা আমি একটু আচ্ছা, বুঝতে পারছি। পার্সোনাল। পার্সোনাল না, আমি একটু ট্রিক্স করছিলাম যে ধরতে পারবে না, বা এটা কখনো ভাবি নাই, অনেকেই করে, হয় না, কিন্তু এই ভায়োলেশনটা যে আমি করার পরে চলে আসবে, আচ্ছা, এটা হলো রি আপলোড বলে, রি আপলোড, অনেকেই শুনেছেন। জি বুঝতে জি, পারছি রি স্যার। আপলোড করে। হ্যাঁ আমি রি আপলোড করেছিলাম, মানে 4টা না 5টা ভিডিও রি আপলোড করেছিলাম, করার পরে সেগুলো আবার ট্রিম করে দিয়ে প্রাইভেট করে দিছি, মানে আবার সেগুলোকে রিমুভ করে দিছি, কিন্তু এই যে আমি করেছি আমার একটা কলঙ্ক লেগে গেছে। আচ্ছা স্যার, এই যে বড় ভিডিও কেটে যদি শর্ট করা হয় তাহলে কি এটা রি না আপলোডের? আপনার ভিডিও ধরবে না, আপনি যখন অন্যের ভিডিওর সাথে আপনার ভিডিও জোড়া লাগাবেন, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন তখনই বুঝছি স্যার। আপনি বিপদে পড়ে যাবেন। আপনি নিজের কন্টেন্ট বানাচ্ছেন, আপনাকে কেউ কিচ্ছু বলবে না। আপনি যখন অন্যের জিনিস ব্যবহার করবেন, থার্ড পার্টির কোনো অ্যাপস থেকে ভিডিও নিয়ে অ্যাড করবেন, এআই ভয়েস জেনারেট করবেন, বা বিষয়টা শিক্ষণীয় নয় এমন কিছু নয়, তখনই আপনি এই বিপদগুলোর মধ্যে পড়ে যাবেন। আমাকে ধরার একটাই কারণ, সেটা হলো রি আপলোড ধরার কারণে আমাকে তারা পানিশমেন্ট করেছে। আমি 2বার ট্রাই করেছি, আমাকে ব্যাক করে নাই, আমি আর সেটা নিয়ে চিন্তিত নই। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, নতুন স্ক্রিপ্ট নিয়েছি, নতুন কিছু সফটওয়্যারে কাজ করতেছি, কার্টুন অ্যানিমেটর 5 এবং অটোডেস্ক মায়া 3D। ও, 3D তে স্যার? হ্যাঁ এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করতেছি, দেখা যাক। এই প্রায় চ্যানেলকে আপনি ভিডিও দেন নাই যেটা আমাদেরকে না, দেখাচ্ছেন? না এটাতে ভিডিও দেই না। এই যে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, এই যে 28 দিন আগে 47টা ভিউ, 13 দিন আগে 2টা ভিউ হয়েছে। হ্যাঁ এই দেখেন 15ই আগস্ট ভিডিও দিছি, কারণ চ্যানেলটা নষ্ট করা যাবে না, এমনি জাস্ট দিয়ে রাখছি। আচ্ছা, চ্যানেলে কতদিন পর পর ভিডিও দিলে স্যার নষ্ট হয় না? না আপনি যত দেরিতে নষ্ট তো হবে না, ও আচ্ছা আচ্ছা। নষ্ট তো হবে না, কিন্তু আপনি রানিং কাজ করতে গেলে আপনাকে প্রতিদিন ভিডিও দিতেই হবে। আনুমানিক কয়দিন পর পর দিতে হবে স্যার? এটা মানে রেগুলার কাজ করতে হবে? রেগুলার বড় ভিডিও তো আপনি বানালে 1 সপ্তাহের আগে একটা ভিডিও বানাতে পারবেন না। আচ্ছা, মানে প্রথমে মিনিমাম এক সপ্তাহে একটা ভিডিও দেওয়া যাবে, তাই তো? হ্যাঁ প্রথম দিলে দিকে মোটামুটি তো, রেগুলার। প্রথম দিকে আপনি 1 সপ্তাহের আগে ভিডিও বানাতে পারবেন না, পরে যখন স্ক্রিপ্ট হাত ফাস্ট হয়ে যাবে, স্ক্রিপ্ট গুলো তো আপনাদের ছোট ছোট হবে, তখন দেখা যাবে 3 দিন বা 4 দিনে, রেগুলার কাজ করলে 3 দিন বা 4 দিনে একটা করে ভিডিও বের হয়ে আসবে। আমাদের স্যার যে ব্যস্ততা, ওর ভিতরে ওই এক সপ্তাহে এই দেয়। জন্য, এই জন্য আগে মোটামুটি একটা কন্টেন্ট বানাই নিবেন, তারপর চ্যানেল ক্রিয়েট করবেন। দেড় স্যার 8-10টা বা 15-20টা বানাই নিয়ে তারপরে। হ্যাঁ হ্যাঁ, তারপর এই বুঝতে পাশে ভিডিও ছাড়তে থাকবেন, সপ্তাহে একটা করে, এর পাশে আপনার অ্যানিমেশন আবার বানাতে থাকবেন, বুঝতে পারছি স্যার। তাহলে আপনার ব্যাকআপ রেডি হয়ে যাবে। জি স্যার। বুঝলেন? স্যার ওই স্ক্রিপ্ট না দিলে স্যার আগাইতে পারছে না, একটা কি বলে দেওয়া যায় স্যার? স্ক্রিপ্ট তো আমি লিখতেছি না, কালকে আমাকে স্ক্রিপ্ট রাইটার ফোন দিয়েছিল, বলছে ভাই আমি স্ক্রিপ্ট লিখতেছি, শুধু আপনার না, আপনার স্ক্রিপ্ট আছে, অন্তরা আপুরও স্ক্রিপ্ট আছে। যদি একটা দেওয়া যেত তাহলে আমি ওই, হ্যাঁ আমার আমি তো এখন আমি ক্লাস, দাঁড়ায় আছি। হ্যাঁ আমি ক্লাস শেষ করার পর ওনার সাথে কথা বলবো, দেখি কি বলে। আজকে স্ক্রিপ্ট দেওয়ার কথা ছিল। আচ্ছা স্যার, মানে সাত- একটা দিলে আমি দেখা যাচ্ছে ওইটার উপরে লেগে গেলাম, হ্যাঁ এখন তো মানে আমি স্ক্রিপ্ট মোটামুটি বসে দিলেও আমি আছি। আপনাদেরকে হয়তো আগে দিব না, কেন দেব না, স্ক্রিপ্ট গুলো আবার আমি আবার পড়বো। না, তা তো অবশ্যই। হ্যাঁ আমি আচ্ছা, স্ক্রিপ্ট গুলো আবার পড়বো, পড়ার পরে দেখবো যে স্ক্রিপ্ট গুলা কেমন হয়েছে আপনাদের সাথে। আমাদের মতো হয়েছে কিনা, আমাদের হ্যাঁ মতো আপনাদের পারফেক্ট মতো হয়েছে কিনা। হয়েছে কিনা, বা কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা, তারপর আপনাদের কাছে আমি আবার হ্যান্ড ওভার করবো। জি স্যার, ওটা তো অবশ্যই। মানে এটা আমার রেসপন্সিবিলিটি, অন্য কেউ হলে কি করতাম, গল্প দিছে আপনাদেরকে ট্রান্সফার করে দিতাম, জি স্যার। কিন্তু না, গল্পটা প্রাথমিক আদৌ আপনার, অবস্থায় এক এক হ্যাঁ 5-7টা তো আপনি চেক দিয়ে দেবেনই, তারপরে যে দেখা যাবে। হ্যাঁ, সেটা আপনাদের ইচ্ছা, আমার কাছ থেকে যে বা আমার স্ক্রিপ্ট রাইটারের কাছ থেকে যে নিতে হবে এমন না, আপনি চাইলে নিজে লিখেও কাজ করতে পারেন। বিভিন্ন ফেসবুক গ্রুপে স্ক্রিপ্ট রাইটার রয়েছে, তাদের কাছ থেকেও নিতে পারেন। মানে এখানে আমার কোনো কিছু নাই, আমার এখানে সে একটাই কি,
আমি মানে আমার পরিচিত এক, আমি ওনাকে বলে আপনাদের মতো করে স্ক্রিপ্ট করে নিতে হ্যাঁ, পারবো। এটাই এটাই মুখ্য বিষয়, এটাই হ্যাঁ, হচ্ছে মুখ্য বিষয় যে আমি, না আমি স্ক্রিপ্ট অলরেডি আমি 5টা স্ক্রিপ্ট দাঁড় করাইছি স্যার। হ্যাঁ, এই 5টা স্ক্রিপ্ট দাঁড় করানোর পরে যখন আমি মোটামুটি ওই ক্যারেক্টার ডিজাইন করে যখন আমি কাজে আগাচ্ছি, তখন আমি বুঝতে পারছি যে আমি এগুলো করতে পারবো না। হ্যাঁ, আমি অলরেডি 5টা দাঁড় করাইছি স্ক্রিপ্ট, ওগুলা আমি করতে আমার মতো পারবেন, কথা। এগুলা করতে পারবেন কখন? এইরকম স্ক্রিপ্ট নিয়ে 5টা 10টা গল্প বানার পর তখন ওই স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে পারবেন। রাইট রাইট স্যার, তখন আটকায় গেলে একটু এদিক ওদিক দেখা হ্যাঁ, যাচ্ছে যে আপনি সেটাও আপনাকেই করতে বললাম পারতেন। যে না। আপনারা যদি প্রজেক্ট গুলো করতেন, কমপ্লিট প্রজেক্ট করতেন, তাহলে ক্লাসের মধ্যে আমি দেখাই দিতে পারতাম। কিন্তু বুঝতে আপনারা পারছি। তো কেউ প্রজেক্ট করেন, আমি কিভাবে দেখাবো? কমপ্লিট প্রজেক্ট আসলে ওটাও যত যাই বলে আমরা একটা সময়ের ব্যাপার, অনেক সময় লাগবে। না, প্রথম অবস্থায় তো একটা দুইটো স্যার আমার কাছে মনে হচ্ছে যে অনেক সময় লাগবে। হ্যাঁ, আপনারা, আমি তো আপনাদেরকে বলি নাই যে আপনারা 5 মিনিট 7 মিনিট 8 মিনিট 10 মিনিটের গল্প বানান, এটা তো বলি নাই। আমি বলেছিলাম 1 মিনিট 2 মিনিট, 1 মিনিট 2 মিনিট বানালেই হয়তো কি আপনারা জুম করাটা শিখতেন, কিভাবে স্ক্রিপ্টের সাথে অ্যানিমেশন করতে হয় সেটা শিখতে পারতেন, জি স্যার। ক্যামেরাগুলো কিভাবে নিতে হয়। কিন্তু এখন কোর্স শেষ, আপনার টোটালি আমাদের আওতার বাইরে চলে যাবেন। এরপর আপনি যে সময় ফ্রি থাকবেন আমাকে নক করবেন, দেখা যাবে আমি ওই সময় ক্লাসে থাকবো। আপনাকে কি ওই সময়টা আমি সময় দিতে পারবো? না স্যার। চাইলেও আমি যদি চেষ্টা করি তাও পারবো না। এইটাই হলো বিষয়, কিন্তু আপনারা আমার কথার কেউ গুরুত্ব দেননি। আমি শুরু থেকে বলে আসতেছিলাম আপনাদেরকে যে ক্যারেক্টার ডিজাইন করতেছেন, এমন ক্যারেক্টার ডিজাইন করেন যে ক্যারেক্টারটা আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনাদের সমস্যা হয়ে গেছে কি, আপনার ইলাস্ট্রেটরে যায় পেন টুল দিয়ে নিজের ছবি নিজেরাই ড্রয়িং করতেছেন, আর নিজেদের এমন ছবি ড্রয়িং করছেন যে ছবিটাকে, যে ক্যারেক্টারটাকে ড্রয়িং করার পর হাঁটানোও যাবে না, কোনো কাজেই আসবে না। ঠিক আছে স্যার, আগান, ইনশাল্লাহ দেখি করতে এইটাই পারি। হলো আপনারা সময় নষ্ট করছেন, বুঝতে পারলেন? তো আমার তো আর কিছু হয় নাই, আমি পাগল, পাগলের প্রলোভ না, কি বলেন বলে স্যার? গেছি। আপনারা বলছেন বলে গেছে, শুনছি কানের এপাশ দিয়ে ওই পাশ দিয়ে, সময়ে পাই না, অফিস করি না, কি করি, একে অফিসের জ্বালা, এপাশে আবার বাড়িতে আসলে বউয়ের জ্বালা, এপাশে ক্লাসে ঢুকলে আবার স্যারের জ্বালা, মানে কোন জ্বালায় পড়লাম। না আসলে একটা জিনিস কি স্যার, আমরা যারা এখানে আমরা কোর্স করছি, আমি জানি না দুই একজনের বয়স কিরকম, অধিকাংশ আমরা বয়োজ্যেষ্ঠ লোকই আমার কাছে যতদূর মনে হয়েছে। সেটা তো আমি হয়তো জানি, কেউ কিছু আমি এটা, তো এখানে কিন্তু নাম দেখেই মনে করেন, ফেস দেখেই বুঝতে পারি। যেমন স্যার আমার যদি অফিস শুরু হয় হচ্ছে 8টার আগে, আমাকে যেতে হয় 7:30। হুম, আস্তে আস্তে 4টা 4:30 বেজে যায়। এই যে 8টা থেকে 4:30টায় আসার পরে হুম। তখন আর ভালো লাগে না। তারপরে ওই যে আমি মানে খুব পন করে সবগুলো ক্লাসে অ্যাটেন্ড করছি, আমি একটা ক্লাসও মিস করছি না। হ্যাঁ, আপনার আপনার অফিস টাইম আর আমার অফিস টাইম সেম। এই জন্য পরবর্তীতে এসে মনে করেন বিশেষ করে যা করছি শুক্র শনিবারে, যতটুকু করছি শুক্র শনিবার, এ ভাই তাছাড়া শোনেন, অফিস টাইমে পরে। শুরুর দিকে ওই 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 শুধু আরাম চাইলে হবে না, একটু ব্যায়ামও দিয়ে কাজ করতে হবে। একবার ব্যায়াম দিয়ে কাজ করেন, টাকা আসা শুরু হইলে ওই দেখবেন শরীর আর দুর্বল হবে না, হ্যাঁ, মনও আর খারাপ হবে না, তখন না না, দেখবেন এখন যে তো এই যে, না তো ওইটা তো স্যার ঠিক আছে, প্রত্যেকদিন 2-1 ঘন্টা 2-3 ঘন্টা তো আমাদের ক্লাস ক্লাস দিয়ে এদিক ওদিক দিয়ে 2-3 ঘন্টা এটার পেছনে অটোমেটিক যাচ্ছে এখনই কন্টিনিউ। হ্যাঁ, 3 ঘন্টা করে কাজ করলেই আপনি, ছোট ছোট স্ক্রিপ্ট তো ডেইলি যদি ক্যারেক্টার রেডি থাকে, 3 ঘন্টা কাজ করলে 3 দিনে একটা গল্প শেষ করতে পারবেন। আবার আর একটা বিষয় আছে স্যার, যে হুম, আমরা এখন যে যেমন মনে করেন যে 15-20টা বা 30টা ক্যারেক্টার যদি কেউ দাঁড় করে ফেলাইতে পারে, হ্যাঁ, তাহলে তো তখন আর ক্যারেক্টার লাগবে না তার। না না না, আর তো শোনেন ভাই, এই ক্যারেক্টার জন্যই করার, বলতেছি। শোনেন বলি, এগুলো হলো যারা চালাক বুদ্ধিমান যারা, তারা সিস্টেম করে নেয়। আপনার গল্পে কি লাগে, একটা ছোট ছেলে একটা ছোট মেয়ে, একটা মধ্যবয়সী ছেলে, মানে মানে কিশোর ছেলে একটা কিশোর মেয়ে, বাবা মা দাদা দাদি, একজন গ্রামের মোড়ল, আর কিছু গ্রামের লোক, বুঝতে পারছি। এটা হলো মোরাল স্টোরি। এখন আপনি যদি ভূতের গল্প করতে চান বা দানবের গল্প করতে চান, তাহলে একটা আপনার দানব লাগবে। যদি শাকচুন্নির গল্প করতে চান, একটা শাকচুন্নি লাগবে। একটা যদি বুড়ির গল্প করতে চান, একটা বুড়ি লাগবে, এই তো। এর বাইরে তো কোনো ক্যারেক্টার লাগে না, আমার জানার মতো লাগে না। আর যদি কোনো লাগে রূপকথার গল্পগুলোতে, তখন গরু যদি লাগে, গরুর সাথে ডানা লাগাই দিলে
গরু আকাশে উড়বে, ঘোড়ার সাথে ডানা লাগা দিলেন, ঘোড়া আকাশে উঠতেছে। এই তো, বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। এই বিষয়গুলো শুরুতেই আপনারা আমার মানে কথার চাপে আপনারা আমার কাছ থেকে বেলাইন হয়ে গেছেন। স্বপ্ন দেখছেন ঠিকই, কিন্তু আমার কাছ থেকে আপনারা বেলাইন হয়ে গেছেন, গিয়ে আপনারা এখন বুঝতে পারতেছেন আপনারা পথভ্রষ্ট হয়েছেন কি হন নাই। জি স্যার। অনেকেই বুঝতেছেন ক্যারেক্টার কিছুই তো বানা নাই, চোখে তো সরিষার ফুল দেখতেছি, ব্যাকগ্রাউন্ডও ডিজাইন করা নেই। যে অন্তরা আপু 15টা মনে হয় ক্যারেক্টার ডিজাইন করে নিছে, আমি মনে করবো ওনার 5-7টা গল্পে ক্যারেক্টার আর বানাতেই হবে না, বা অন্য কোনো ক্যারেক্টার লাগবে না। এখন এটা স্ক্রিপ্ট অনুযায়ী গল্প ক্যারেক্টার 1-2টা লাগলেও লাগতে পারে। পারে। উনি কাজের কাজ করে ফেলছে, বুঝলেন? জি স্যার, আমি বুঝতে পারছি। আমি সবসময় ভাই নিজের ক্ষতি করে, নিজের গালি খেয়ে মানুষের উপকার করার চেষ্টা করি। এই জন্য আমার বাসায় আমার বউ আমাকে সবসময় গালায় যে তুমি সবসময় মানুষকে উপদেশ দাও কেন, তোমার কথাতেও কেউ শোনে না, কিন্তু শেষে গিয়ে আমার কথাটাই হয়। আমি সবসময় বলি যে আমি আমারটা বলে যাব, সে করলে করবে, না করলে না করবে। যখন তার জীবনে সেই জিনিসটা আসবে তখন সে আফসোস করবে যে রিফাত নামে একটা ছেলে ছিল, যে ছেলেটা একদিন আমাকে এই কথাটা বলেছিল, আমি তার কথাটা শুনিনি, কিন্তু আজকে সেই কথাটাই কি কাজে হলো, লাগবে। হইল, আর হবেও। আমার আমার এটা জোর গলায় বলতেছি, আমি আমার জীবন দশায় আমি কখনো কোনোদিন কারো ক্ষতি করি নাই। আমি এমন ছেলে, আমি দুইটা জিনিস বিশ্বাস করি। আমাকে ভালো যদি লাগে আমার কাছে আসো, যদি ভালো না লাগে আমাকে মুখের মধ্যে বলে দাও তোমাকে আমার ভালো লাগে না, কিন্তু আমাকে নিয়ে পেছনে গসিপ করিও না, আমাকে নিয়ে পেছনে সমালোচনা করো না। আমার যদি কোনো জিনিস খারাপ লাগে আমাকে মুখের মধ্যে বলো যে রিফাত তোমার এই জিনিসটা আমার খারাপ লাগে, তাহলে আমি চেষ্টা করব আমার সেই জিনিসটাকে শুধরানো। বুঝতে এখন পারছি স্যার। তুমি আমি তো ভাই সর্বে সর্বা না, আমারও তো ভুল থাকতে পারে, আমিও তো মানুষ। এখন আমার একটা ভুল হয়েছে, সেই ভুলটা যদি আপনারা ভুল করলে আমি সংশোধন করে দিচ্ছি না, ঠিক করে দিচ্ছি না? জি স্যার। জি স্যার। তাহলে আমি যদি ভুল করি আপনাদের তো বলা উচিত যে ভাইয়া বা স্যার আপনার এই ভুলটা হইলো, এটা মনে হয় এরকম হতে পারতো, হয়তো সংশয়ের মধ্যে না বলতে পারেন যে স্যারকে আবার বা ভাইয়াকে আবার ডিরেক্ট বলবো আপনার এটা ভুল হইলো, এভাবে বলতে পারেন যে ভাই আপনার এই জিনিসটা মনে হয় ভুল হচ্ছে। তাহলে কিন্তু অবশ্যই আমি চিন্তা করবো যে না আমার হ্যাঁ এই জিনিসটা এখন হয়তো রিয়েলাইজ না করতে পারি, ঘন্টাখানেক পর বা ঘরে যখন শুবো বা যখন নিরিবিলি কোনো সময় কোনো কিছু চিন্তা করবো, তখন কিন্তু হুট করে কথাটা মাথায় চলে আসবে, তখন চিন্তা করবো না রে তাদেরকে আমার এই কথাটা বলাটা উচিত হয়নি, আমার তাহলে এটা ভুল হয়েছে। তাহলে আমি কিন্তু নিজেই সংশোধিত হয়ে যাব। এখন আপনি আমাকে সংশোধনের পথ দিলেন না, না দিয়ে আমার নামে আপনি মানুষের কাছে সমালোচনা করছেন, সেটা কি আপনার উচিত হচ্ছে? সে পাপ কিনে নিচ্ছে। উচিত হচ্ছে না, আপনারা ভুল করতেছেন। এখন আমি যদি ভুলটা ঠিক না করে দিয়ে আপনাকে অনবরত গালাতেই থাকি গালাতেই থাকি, আমার কি সেটা উচিত হবে? না স্যার। গালাতে পারবো আপনাকে, গালাবো আর বোঝাবো, গালাবো আর বোঝাবো, এই যে এইটা ওইটা হবে, ওইটা এইটা হবে, তাহলে না ঠিক আছে। এখন আমি বুঝেও দিলাম না, গালিও দিলাম, আবার মানুষকে বলতেছি যে অমুক লোকটা এত গাধার গাধা, ডানে বললে বামে যায়, বামে বললে ডানে যায়। এটা আমার তো বলা ঠিক হবে না, আমার তো বলতে হবে যে ভাই তুমি ডানে যাও, ডানে বিপদ আছে, বা বামে যাও, বামে বিপদ নাই, এভাবে আমাকে বলতে হবে, তাহলে না সে সংশোধন হবে। মানুষকে তো সংশোধন হওয়ার সুযোগ দিতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহই ক্ষমা করে দেয়, আর আমরা তো মানুষ, তাই না? এই জি জন্য স্যার। কেউ কারো বিষয়ে সমালোচনা করার আগে অবশ্যই কারো যদি খারাপ লাগে বলবেন যে তোমার এই জিনিসটা ভুল হচ্ছে মনে হয়। তাকে যদি ডিরেক্ট বলতে না পারেন যে তুমি এটা ভুল করছো, এভাবে বলতে পারেন তোমার এটা ভুল হচ্ছে মনে হয়, একটু দেখো তো চিন্তা করে, একটু চেক করে দেখো তোমার এই জিনিসটা কি ঠিক হচ্ছে কিনা, আমার কাছে মনে হচ্ছে ভুল হচ্ছে।
তার যদি জ্ঞানের জোর থাকে, তার যদি শিক্ষার জোর থাকে, এর থেকে বেশি কথা বলার দরকার আছে? আপনারা মোটামুটি এখানে আমার থেকেও বেশি শিক্ষিত মানুষ, মেধাবী স্টুডেন্ট আছেন। আমার ছোট মাথায় ক্ষুদ্র পরিসরে আমার কাছে এই কথাটা এভাবে বলাটাই মনে হয় ভালো মনে হয়, এজন্য বললাম। বলেন। কেউ কিছু বলে না। স্যার, আগান স্যার, ইনশাল্লাহ। এই জন্য কি করবেন? চুপচাপ করে মাথা ঠান্ডা করে কাজ করে যান। আল্লাহ যদি আপনার এখানে রিজেক্ট লিখে থাকে, তাহলে আপনি সফলতা পাবেন। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহর উপরে কেউ আছে? আল্লাহর বাইরে কেউ আছে? আল্লাহ না যদি স্যার। আল্লাহ যদি চায়, এইটাই আপনাকে বাংলাদেশ ব্যাংক বানাই দিবে, সুইস ব্যাংক। বাড়ি গাড়ি টিভি ফ্রিজ এসি সব হবে। কিন্তু আল্লাহ যদি না চায়, সম্ভব না। বুঝলেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এখন বলেন, কার কি সমস্যা আছে? কেউ কথা বলে না। সেদিনকে বলেন। বলছিলাম সেদিনকে বলছিলাম তা তো স্যার বললেন যে আকিব স্যারের ক্লাসে আপনি বলবেন না। আমি বলছিলাম ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু দেখানোর জন্য আরেকবার। না, ক্যামেরা অ্যাঙ্গেল আমি দেখানো ভাই ভাই, এটাতে আমাকে অনুরোধ করবেন না, কেন করবেন না? আমি তো একদিন একটা ঠিক কথা আছে স্যার, বলেছি। একদিন স্যারকে বলবো আরেকদিন। হ্যাঁ হ্যাঁ, একটা কথা স্যারকে বলবো বলেছি আরেকদিন। আপনাকে। এখন আমাকে যদি বলে, হুম। ওনার কাছে আগে বলবেন। উনি যদি না বলে, মানে না যদি শেখায়, আমাকে যে কোনো সময় মানে বলিয়েন স্যার আমি। যথেষ্ট যথেষ্ট সময় নিয়ে শেখাইছে, আমার কাছে যেটা মনে হয়েছে। যথেষ্ট সময় নিয়ে এবং যথেষ্ট ভাবে শেখাইছে। কিন্তু তারপর আমার কাছে, মানে আমার কাছে একটু কিরকম আমি যেন কঠিন এটা লাগছে, অন্য লোকের আপনার কাছে কাছে কিরকম না, লাগছে আমি জানি না। আমি একটু আপনাদেরকে বলি। এটা জি আমার স্যার। বলাটাও আমার ঠিক হবে না, আমি তারপরেও বলছি। উনি যে ওয়েতে দেখিয়েছে, সেটা প্রফেশনাল, একদম ব্যাকরণিক। বুঝতে পারছি স্যার। হুম। এজন্য এটা না, আপনাদের এখন মাথায়। অন্যরা যারা ক্লাসে ছিল, কেউ কিছু বলতেছে না, আমি জানি না। তো আমার কেউ কাছে একটু কিছুই কিরকম বুঝবে যদি না লাগতেছে। ওইটাতে। ওইটাতে কেউ কিছু বুঝবে না। ওইটাতে আপনারা ক্যামেরা কন্ট্রোলই করতে পারবেন না, মাথা কাজই করবে না। দেখা বুঝলেন? যাক স্যার, তাহলে স্যার আরেকদিন আপনাকে আসবে, আরেকদিন আবার একটু আর বলে আমি নেবেন। যেটা করব, দুধের বাচ্চা থেকে শুরু, মানে যে বোঝে, দুধের বাচ্চা বললে ভুল হবে, যে বোঝে একবারেই বুঝে যাবে আমি যে ওয়েতে করি। আমার কথা হইলো আমার ইনকাম নিয়ে, ইনকাম করা নিয়ে কথা। আমাকে এত প্রফেশনাল লেভেলের কাজ করতে হবে না। আমার কাজ হচ্ছে তো, ওই ক্যামেরা বসায় কাজ করলেও যে কাজ হবে, আমার ক্যামেরা না বসাইলেও সেই কাজ হবে। হবে না? করা যাবে না? ওই যে স্যার, ওরা ওই যে বলে যে ওয়াটার প্লিজ, আর আমরা ব্যাকরণ শিখে বলি যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এরকম আর কি। এই হইলো অবস্থা। আমি এত কিছুতে যাই না। আমার কথা হইলো ইনকাম করা নিয়ে কথা, সেটা কেমনে হয় হোক। উনি ক্যামেরা সেট করার আগেই আমার এখানে ফ্রেমিং হয়ে যাবে, ক্যামেরা হয়ে যাবে। বুঝছেন? জি স্যার। আমার কাছে আরো এত ট্রিক্স আছে, এত ট্রিক্স, মানে এই শর্ট
মানে সিলেবাসে আপনাদেরকে আমি করাতে পারছি না। কারণ আমি কাজ সবসময় চিন্তা করি, চিন্তা করে করে করি যে কিভাবে কাজটা শর্টকাটে করা যায়, কিভাবে কাজটা। কারণ প্রফেশনাল কাজ, ইউটিউবে কাজ করতে গেলে যত বেশি ভিডিও দিবেন তত বেশি আর্নিং হবে। একটা ভিডিও দিয়ে যদি 1.5 মাস পর ভিডিও দেন, একটা ভিডিওর টাকা দিয়ে আপনার সংসার চলবে? না স্যার। চলবে না। এই জন্য টেকনিক বের করতে হবে। এই হইলো বুদ্ধি। আমি আপনাদেরকে আরো বিশদ ভাবে শেখাতে পারতাম। আমাদের কোর্স যদি ডাবল হইতো, 60টা ক্লাস বা 40টা ক্লাস যদি হইতো, আপনাদেরকে সুন্দরভাবে ধরে ধরে শেখাতে পারতাম। আর মেন্টর যদি আমি একাই হইতাম, তাহলে আমি আমার মতো করে আপনাদেরকে গোছা নিতে পারতাম। এখন দুইজন মেন্টর হয়ে গেছে, ঝামেলা কোথায়? ওনার স্টাইল একরকম, আমার স্টাইল আর এক রকম। এজন্য আমি বেশি কিছু করার সাহস পাই না। এতে হবে কি, আমি যদি বেশি আবার একটু করতে যাই বা উনি যদি অতিরঞ্জিত করতে যায়, আপনাদের মাথার আর চুল একটাও জায়গায় থাকবে না। না, তবে স্যার প্রথম 15 থেকে 16টা ক্লাস পর্যন্ত হ্যাঁ, আমার কোথাও কোনো জায়গায় গ্যাপ ছিল না। কিন্তু পরবর্তীতে এসে আমার কাছে মনে হয়েছে গ্যাপ হয়েছে কিছু। তবে একটা জিনিস যেটা বললাম যে 60টা ক্লাস, আসলে আমরা যত যাই মনে করি 30টা ক্লাসে এটা মানে আমার কাছে মনে হয়েছে যে কেউ কেউ পারছে কিনা জানি না। যারা রেগুলার কাজ করছে, যেমন যাদের চাকরি নাই, একদম টোটালি এটার পিছনে লেগে আছে, তারা হয়তো করতে পারছে। তাছাড়া মনে হয় আমাদের মতো যারা যে 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 যেখানেই সার্ভিস করুক, মনে হয় কমপ্লিট করতে পারে। এইটাই হইলো বিষয়। বুঝেন নাই? সবকিছু এখন, এটা তো একটা প্রতিষ্ঠান। 6 মাস ধরে তো এই 1200 টাকা, 6 মাস ধরে তো একটা কোর্স চালানো সম্ভব হবে না। এখানে ওটা আমাদের বুঝতে পারছি। এখন যদি ওরা লেভেল 1 আর লেভেল 2 করে নিত তাহলে ঠিক ছিল। এখন লেভেল 1 লেভেল 2 করে নিলে অনেকেই ভর্তি হয় না। বুঝেন নাই? তখন আবার অনেকেই বলে যে এটা বিজনেস। কিন্তু আপনাদেরকে একটা ক্লাসে যথেষ্ট কিছু শেখানো হয়েছে। আপনারা চাইলেই, আগ্রহ নিয়ে কাজ করলেই এই 30টা ক্লাস দিয়ে কার্টুন অ্যানিমেশন বানানো সম্ভব। তিন্নি আপু যে ছিল, ওনার হাতে খড়ি আমার ভিডিও দেখেই উনি কার্টুন অ্যানিমেশন বানাচ্ছে। ওনার আগ্রহ আছে, উনি বানাচ্ছে। উনি তার অন্য কোথাও কোর্স করে নাই, আমার ভিডিও দেখেই তার হাতে খড়ি অ্যানিমেশনের। না না, এটা ঠিক। সবগুলো ভিডিও ওই যে টাইম নিয়ে দেখতে হবে, আবার হ্যাঁ। সুন্দর করে। আপনাদের এই সমস্যা কি, আপনারা ভিডিও কিছুক্ষণ দেখার পরে বোরিং হয়ে যান। হওয়ার পরে কি করেন? ওই যে ফরওয়ার্ড বাটনে চাপ দেন, ওই চলতে আছে। বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা একবারে চলে গেল, মাঝখানে যে কিছু কথা হইলো এইটার কিন্তু বুঝলেন না, কিন্তু ওই কথার মধ্যেই কিন্তু কাজ চলে গেছে। আপনি পুরো ভিডিওটা দেখে আর ওই কাজটা করতে পারবেন না। তখন আবার কি হবে? আবার আপনি ট্রেনে প্রথমের দিকে আসবেন, যে কোথায় গেল, কোথায় মিস করলাম। এরকম 2-3 বার করবেন। তো এই 2-3 বার করতে গিয়ে আপনার যে সময়টা চলে যাবে, ততক্ষণে আপনার পুরো ভিডিওটা একবার দেখা হয়ে যাইতো। বুঝতে পারলেন? এই জন্যে আমাদের এত উন্নতি। আমরা ভিডিও টেনে দিই। একটা মুভি দেখতে ধরলে কিন্তু আর টানে না, আর বোরিং লাগে না। একটা নাটক দেখতে ধরলে, একটা সিরিয়াল দেখতে ধরলে আর কিন্তু ফরওয়ার্ড করে না। বুঝলেন? কেউ কথা কয় না। জি স্যার, বুঝতে পারছি। আমি শুধু বক বক করবো। থাম্বনেলের ক্লাসটা বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, থাম্বনেল ক্লাস বুঝলে ভালো। এটা থাম্বনেল তো না, ইউটিউব চ্যানেল ক্রিয়েট। এর পরের 1-2টা ক্লাস আপনাদের ইম্পর্টেন্ট আছে, ওই ক্লাসগুলো হয়তো লং হবে। তারপরেও স্যার আপনাদের 1-2টা ক্লাসে শেষ করতে পারবে কিনা মার্কেট প্লেস নিয়ে। আর আমার যেটা আচ্ছা, ক্লাস, ভিডিও এডিটিংটা কবে হবে স্যার? বিল্ডিং তো হয়ে গেছে, ভিডিও এডিটিং হয় নাই। প্রজেক্ট প্রিমিয়ার দেখাইছে প্রো না। হয় না এখনো। না না, প্রিমিয়ার প্রো হয় প্রিমিয়ার নাই। প্রো দেখাই না। না স্যার, না না। ওই ক্লাসটা আমার মনে হয় একটু সময় নিয়ে কারণ ওটা তো বেশ বড় একটা সফটওয়্যার। কি বলে, প্রিমিয়ার প্রো ক্লাস আপনাদের হয়? প্রজেক্ট দেখাইছে কিসে?
প্রজেক্ট তো ওই যে স্যার ভিডিও পর্যন্ত যায় নাই। অ্যানিমেট শিশুতে দেখাচ্ছে। প্রিমিয়ার প্রোতে যায় নাই? না না স্যার, না, উনি তাইলে কি ক্লাস করাইলো? কোর্সের শেষ প্রিমিয়ার প্রো কবে দেখাবে? ওই যে স্যার এই পর্যন্ত দেখাইছে, ওই যে মানে শর্ট আছে, এক্সপোর্ট পর্যন্ত দেখাইছে, দেখানোর পরে এবার ওই সবগুলো যখন জোড়া লাগাবে তখন প্রিমিয়ার প্রো দেখাবে। তখন আমি তাহলে যেটা প্রিমিয়ার বুঝতেছি প্রো, আর কি। হ্যাঁ তাহলে তখন প্রিমিয়ার প্রো দেখাবে, না দেখালে বলবেন। মানে ওনার একটা বিষয় আসলে বলাটা আমার উচিত না, তারপরেও বলতেছি, উনি আসলে সিলেবাস মেইনটেইন মানে ফলো করে না মনে হয়। উনি যদি ওই সিলেবাসের প্রতিষ্ঠান থেকে যে সিলেবাস দেয় ওই সিলেবাস দেখলে তো আর উনি ক্লাস নিতে পারবে না। না বলি আমি সব। না স্যার, মোটামুটি তো এখন ক্লোজ হয়ে আসছে। এখন আমরা যতটুকু বুঝছি সেটার উপরে স্যার আপনাকে বলতে পারি যে স্যার এটা করান, তাছাড়া তো আর আমরা, কারণ প্রশ্ন করতে হলেও তো বিস্তারিত জানতে হয়, তা আমরা তো ওইভাবে বিস্তারিত জানি না না যে স্যার আপনাদের আপনাকে। আপনাদের কোশ্চেনও হবে ভাঙা ভাঙা কোশ্চেন, আমরা এই ভাঙা তাই না ভাঙা স্যার? কোশ্চেন, ভাঙা কোশ্চেন থেকে আমরা বুঝে নেই যে আপনার কোশ্চেনটা কি হবে। আমি যেমন কি বলতে চাচ্ছি? হ্যাঁ, অন্তরা আপু একটা কোশ্চেন করেছে, কোশ্চেনটা আমি বুঝতে পারছি কি বলছে, কিন্তু উনি যেটা বলছে সেটার উত্তর আমি এখন দেব না। হ্যাঁ হ্যাঁ, ওটা অন্য এক সময় আমি বলে দিব ওনার কথাটা কি ছিল। বুঝতে পারছি। বুঝতে পারলেন? ওটা অন্য কোনো এক সময় দিয়ে দিব, সমস্যা নাই। তা কারো কোনো কোশ্চেন নাই নাকি? আপনাদের সাথে আমার ক্লাস আর একটা আছে, এটা এরকম ঢিলামই হবে, ওটাও এরকম ঢিলামো হবে। কিছুক্ষণ ক্লাস হবে, হওয়ার পরে কিছুক্ষণ খোশ গল্প হবে, হওয়ার পর আপনাদের কিছু জানার থাকলে আপনারা বলবেন, আমি বলবো, এইভাবে টাইম পাস। মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে তো আসলে শনিবার দুই স্যার, দুই ঘন্টা শনিবারে আপনার সময় সাথে লাগে কি না। লাস্ট ক্লাস? হ্যাঁ শনিবারে কি আপনার সাথে লাস্ট ক্লাস? হ্যাঁ, এরপরেই আপনাদের সাথে শেষ ক্লাস আমার। রবিবার না ক্লাস? লাস্ট মানে রবিবার রবিবার। রবিবার রবিবার। হ্যাঁ রবিবার। রবিবার। রবিবারে আপনাদের সাথে আমার বিদায় রজনী। আমার সব থেকে পোড়া কপাল, তিনটা ব্যাচের একটা ব্যাচের সাথে আমার শেষ ক্লাস আমি কারো পাইলাম না। প্রথম ব্যাচেরও পাইনি, 2 নাম্বার ব্যাচ গতকাল শেষ হয়ে গেছে, তাদেরকেও পাইনি, আপনাদেরকেও পাবো না। শিডিউলই করা হয়েছে ওইভাবে। হ্যাঁ, শিডিউলটা ওইভাবে এখানে কি করা আর আছে ক্লাস হবে না? এইভাবে। এখানে স্যার আর এই কোর্স হবে না স্যার বিদ্যাবাড়িতে? বিদ্যাবাড়িতে আপাতত হবে না। কবে চালু হবে এটাও আসলে বলা যাচ্ছে না, হতেও পারে নাও পারে। হতেও পারে নাও পারে, তারা অন্য একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে তো বুঝতে হ্যাঁ, পারি। মানে এটা এখন পর্যন্ত আমাদেরকে বলেও নি যে কোর্স আর লঞ্চ হবে না, অফিসিয়ালি কোনো কিছু জানায়নি। কিন্তু যতটুকু জানি যে আপাতত লঞ্চ হবে না, এটা এখন ধরোহে লক্ষণের মতো অবস্থা। এই, অফিসে কাজ চলতেছে তো এখন মনে হয়। আপনি গেছিলেন? না যাই নাই, তবে আমি জানতে পারছি যে অফিসে কাজ চলে আর কি এখন। ওটা অন্য আর নতুন একটা প্রজেক্ট অন্য নাকি কাজ করবে প্রজেক্টের, এই ওই যে জন্য। আপনার ইয়ে নিয়ে কি হ্যাঁ, অন্য বলে, প্রজেক্টের জন্য। আরে ভুলে গেলাম, ই কমার্স নিয়ে এই কাজ জন্যই তারা করতেছে। কোর্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ই কমার্স নিয়ে কাজ করবে, এই জন্য আপাতত এই কোর্স গুলো অফ রাখছে। ওইটা যদি যে সাইন করে তাইলে চালু অ্যামাজনের করবে উপরে মনে কি, অ্যামাজনের উপর কি জন্য কোর্স করার কথা স্যার? হ্যাঁ, অ্যামাজনের উপর কি জন্য কোর্স করার কথা? ওই যে স্যার যেদিনকে ক্লাসে কথা বলছিলেন ওই দিনকে বলছিল। না অ্যামাজনের মতোই, দারাজ অ্যামাজনের মতোই। চার্জার ওই দিকে আছে। কি হয়েছে? অ্যামাজনের দারাজ অ্যামাজনের মতো, এটা ই কমার্স। আপনাকে কি বলেছে, যদি সাইন করে তাহলে কোর্স চালাবে? যদি না, যদি ওইটা যদি ভালোভাবে হয়ে যায় তাহলে হয়তো এই কোর্স বিদ্যাপীঠ আইটিটা নতুন করে চালু নাও করতে পারে আর কি। আবার করতেও পারে, মানে নিশ্চিত না এখন কি হ্যাঁ করে এটা, ওটা অনেক হ্যাঁ এটা এটা এখনো শিওর না চালু করবে শিওর না। কিনা। কিন্তু ততদিন ততদিন তো আমাদেরকে চলতে হবে, বাঁচতে হবে, এই জন্য আমরা আমি আমার ব্যবস্থা করতেছি যে আপাতত দেখি কি করা যায়, জি স্যার। নিজেই কিছু করা যায় কিনা। এই হইলো অবস্থা, এই জন্যই আমার মূলত আপনার এই যে ওটাই ক্লাস, ক্লাস কয়টাতে কয়টায় শিডিউল করছেন স্যার? 9টায় হবে সম্ভবত, 8:30 বা 9টায়।
ঠিক আছে। 8:30 থেকে 9টার মধ্যেই হবে। আচ্ছা, আমি রেকর্ডটা অফ করে দেই, দিয়ে কথা বলি, হ্যাঁ? জি দেন। জি স্যার।